আমাকে একটু বলো তো, আমরা ওই যে স্ট্যাটিক্স 8B তে কোন অঙ্কগুলো দেখাইছিলাম ক্লাসে? হুম হুম। আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে, তাহলে আমি অন্যান্য অঙ্কগুলো দেখাচ্ছি। আর এমনিতে লামিস থিওরেম তো সবার মনে আছে, রাইট? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমি একটু কোশ্চেনগুলো বের করি, দেন এখানে নিয়ে আসি, একটু দাঁড়াও। ওকে, সো আমরা হচ্ছে আজকে স্ট্যাটিক্স 8B এর যে এক্সাম্পল আর এক্সারসাইজের ম্যাথগুলো আছে বইয়ের, সব বইয়েই সেম ম্যাথগুলো আছে। সো আমি হচ্ছে কেতাবের বই থেকে নিচ্ছি। সো আমি সেই ম্যাথগুলো একটা একটা এখানে দেখাই। আমি কোশ্চেনগুলো এখানে নিয়ে আসি আর দেন হচ্ছে সলভ করি, ঠিক আছে? দেখো তো, কোশ্চেনটা দেখা যাচ্ছে স্ক্রিনে? ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের 8B এর কেতাবের বইয়ের এক্সাম্পলের ফার্স্ট ম্যাথ। এই ম্যাথটা অন্যান্য বইয়েও হয়তো এক্সারসাইজে বা এক্সাম্পলে আছে, ঠিক আছে, হয়তো অন্য নাম্বারে আছে। আচ্ছা, বাট আমরা আইডিয়াগুলো দেখি। সো এখানে আমাদেরকে বলছে যে তিনটা বল আছে, 5 নিউটন, 7 নিউটন আর 8 নিউটন। কোন একটা পার্টিকেলের উপর কাজ করতেছে। তো ধরো একটা ফোর্স হচ্ছে এদিকে, আর আরেকটা ধরো এই ডিরেকশনে, আর আরেকটা হচ্ছে ধরো এই ডিরেকশনে। এটা হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে ধরো 7 নিউটন, আর এটা হচ্ছে 8 নিউটন। এখন কোশ্চেনে বলে দিচ্ছে যে ফোর্সেস 5 নিউটন, 7 নিউটন অ্যান্ড 8 নিউটন অ্যাক্টিং অন আ পার্টিকেল আর ইন ইকুইলিব্রিয়াম, মানে তারা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে তার মানে হচ্ছে এদের রেজাল্টেন্ট বা লব্ধি হচ্ছে জিরো। এখন বের করতে বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্সেস 8 নিউটন অ্যান্ড 5 নিউটন। এই দুইটার মধ্যে কোনটা বের করতে বলছে। তো এটা লামিস থিওরেম দিয়ে করা যায়, বাট সহজ বুদ্ধিটা হচ্ছে যে ধরো এই অ্যাঙ্গেলটা যদি আলফা ধরি, আমরা কিন্তু তাহলে বলতে পারি যে এই দুইটা ফোর্সের যে রেজাল্টেন্ট, এই দুইটা ফোর্সের যে রেজাল্টেন্ট বা লব্ধি, সেটা কার সমান অ্যান্ড অপোজিট বলো তো? এই 7 নিউটনের ইকুয়াল অ্যান্ড অপোজিট। তার মানে এই 8 নিউটন আর 5 নিউটন যখন আলফা অ্যাঙ্গেলে অ্যাক্ট করে বা আলফা অ্যাঙ্গেলে কাজ করে, তখন তাদের লব্ধি বা রেজাল্টেন্ট হয় হচ্ছে 7 নিউটন। সো আমরা তাহলে ফর্মুলা লিখতে পারি যে 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 5 ইন্টু হচ্ছে কজ আলফা। আমাদের সেই লব্ধির সূত্র বা রেজাল্টেন্টের সূত্র। এইখান থেকে হচ্ছে আমরা খুব ইজিলি আলফা বের করতে পারি, যে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে কজ ইনভার্স 7 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 8 ইন্টু 5। এরপর ক্যালকুলেটরে তুমি হিসাব করে দেখলা যে এটা কত আসে, ঠিক আছে? খুবই ইজি ম্যাথ। আচ্ছা, আমরা এর পরের এক্সাম্পলে আসি। স্ট্যাটিক্স যেহেতু একটু কঠিন বা স্ট্যাটিক্স যেহেতু মানে বেশি ইম্পর্টেন্ট, বইয়ের অঙ্কগুলোই দেখা যায় ঘুরায় ফিরে সবখানে আসে, অ্যান্ড একটু কিছু অঙ্ক আছে মুখস্থ টাইপেরই। এর জন্য আমি এই এক্সারসাইজে বইয়ের সব কয়টা অঙ্কই করে দিব অলমোস্ট, ঠিক আছে? মানে সব কয়টা ইউনিক টাইপের অঙ্কই করে দিব। একদমই ধরো দুইটা একদমই সেম, ডাটা জাস্ট ডিফারেন্ট, সেগুলো হয়তো স্কিপ করব। আচ্ছা, আমাদের পরের ম্যাথটা হচ্ছে এটাও খুব কমন একটা ম্যাথ, পরীক্ষায় অনেক বেশি আসে। আহ, এই ম্যাথটা বলছে যে একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, একটা ত্রিভুজ আছে এবিসি, যার বিসি, সিএ আর এবি এই তিনটা সাইডের মিড পয়েন্ট বা মধ্যবিন্দু হচ্ছে ডিইএফ। সো আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি। এন্ড এখানে কিন্তু ট্রায়াঙ্গেলটা কিরকম কোনো পার্টিকুলার ডেসক্রিপশন দেয় নাই। সো ট্রায়াঙ্গেলটা যে কোনো ধরনের হতে পারে, ঠিক আছে? সো ইচ্ছা করে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকলে কিন্তু হবে না, কারণ দেখা যায় যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে অঙ্ক করা অনেক সময় সহজ, বাট আসলে যে কোনো ট্রায়াঙ্গেলের জন্যই প্রুফ করতে হবে। সো ধরো এই হচ্ছে আমাদের সেই ট্রায়াঙ্গেল এ বি সি। এখন বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি, সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এ বির মধ্যবিন্দু বা মিড পয়েন্ট হচ্ছে এফ। তো এই যে এই টাইপের ম্যাথগুলা, এই এক্সারসাইজে যত ম্যাথ আছে ট্রায়াঙ্গেল ইনভলভড,
আবারও বলি, এই এক্সারসাইজে বা এক্সাম্পলগুলোয় যেই ম্যাথগুলাই আছে ট্রায়াঙ্গেল ইনভলভ, ট্রায়াঙ্গেল দিয়ে কিছু একটা করতে বলে, সেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড বোর্ডে 10-15 বার করে আসছে এই ম্যাথগুলা, যেগুলো এরকম ট্রায়াঙ্গেল ইনভলভ। অ্যান্ড এই ম্যাথগুলো বেশ কঠিনও, মানে প্রথমবার না করলে নিজে থেকে করা বেশ টাফ। মানে তুমি যদি বাসায় একবার করে না যাও, এক্সামের হলে একা একা পারাটা খুব ডিফিকাল্ট। ওকে, সো এখানে বলছে যে show that the forces represented by the three medians AD, BE, CF acting on a particle will be in equilibrium। বলছে যে আমি যদি এখানে এরকম কিছু ফোর্স চিন্তা করি, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, তো এডি মধ্যমা যদি একটা বল হয়, ধরো এই যে এডি যে মধ্যমাটা, এটা যদি একটা ফোর্স বা বল হয়, তারপর বিই মিডিয়ানটা যদি একটা ফোর্স হয়, তারপর সিএফ মিডিয়ানটা যদি একটা ফোর্স হয়, মানে তিনটা ফোর্স আছে, একটা হচ্ছে এডি, এই এডি ভেক্টরটা একটা ফোর্স, বি একটা ফোর্স, আর সিএফ একটা ফোর্স। বলছে এই তিনটা ফোর্স মানে এরকম লেংথের আর এরকম ডিরেকশনের তিনটা ফোর্স যদি কোনো একটা পার্টিকেলের উপর কাজ করে, দেখাও যে ওই পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায় থাকবে। আমাদেরকে প্রুফ করতে বলছে যে কোনো একটা পার্টিকেলের উপর যদি এই তিনটা ফোর্স কাজ করে, ধরো এই একটা পার্টিকেল, এই পার্টিকেলটার উপরে এই এডি ফোর্সটা যদি কাজ করে, ধরো এডি ফোর্স তো এই যে এরকম, এই পার্টিকেলটার উপর এই এডি ফোর্সটা, তারপরে এই বিই ফোর্সটা আর এই সিএফ ফোর্সটা যদি কাজ করে, প্রুফ করতে বলছে যে ওই পার্টিকেলটা তাহলে ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে ওই পার্টিকেলটা আসলে কোনো ফোর্স ফিল করবে না, মানে এখানে রেজাল্টেন্ট বা লব্ধি হবে জিরো। এইটা আমাদেরকে প্রুফ করতে বলছে। এটা হচ্ছে আমাদের সেই এডি, এটা হচ্ছে এডি, তারপর এইটা হচ্ছে বিই, আর এইটা হচ্ছে সিএফ। ঠিক আছে, সবাই কি কোশ্চেন স্টেটমেন্টটা বুঝতে পারছি? এই পর্যন্ত কি বুঝতে পারছি যে আসলে কি প্রুফ করতে বলছে? একটা ট্রায়াঙ্গেল দিছে, একটা রেফারেন্স হিসেবে একটা ট্রায়াঙ্গেল দিছে, বলছে এই ট্রায়াঙ্গেলের যে তিনটা মধ্যমা বা মিডিয়ান আছে, এডি, বিই আর সিএফ, তারা যদি তিনটা ফোর্স ভেক্টর হয় বা বল ভেক্টর হয়, তারা যদি কোনো একটা পয়েন্টে কাজ করে, তাহলে সেই পয়েন্টটা ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায় থাকবে। কোশ্চেনটা ক্লিয়ার সবার? আচ্ছা, সো এখন আমরা একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করি যে এখানে আসলে আমাদেরকে কি প্রুফ করতে হবে। বেসিক্যালি প্রুফ করতে হবে, মানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেখাইতে হবে, মানে টু প্রুভ, আমাদের দেখাইতে হবে বা টু প্রুভ যে এডি প্লাস বিই প্লাস সিএফ এই তিনটা ভেক্টরের যোগফল কত হবে বলতো? কি দেখাইতে হবে? জিরো। কারণ বলা আছে যে এই তিনটা ফোর্স কাজ করলে ইকুইলিব্রিয়ামে থাকে বা সাম্যাবস্থায় থাকে। তার মানে আমি যদি দেখাইতে পারি যে এই তিনটা ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্ট হচ্ছে জিরো, তাহলেই কিন্তু প্রমাণ হয়ে গেল যে এই তিনটা ফোর্সের কোনো রেজাল্টেন্ট নাই, তারা ইকুইলিব্রিয়ামে থাকে বা সাম্যাবস্থায় থাকে। এখন এটা কিভাবে প্রুফ করব? সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। এটার আচ্ছা, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু না করে একটু অন্যভাবে চিন্তা করি। যে দেখো এইখানে আমি যদি এবি কে একটা ভেক্টর বলি, ঠিক আছে, এবি কে ধরো একটা ভেক্টর বললাম, আর এসি কে একটা ভেক্টর বললাম, এবি কে একটা ভেক্টর বললাম, এসি কে একটা ভেক্টর বললাম। আচ্ছা, আমাকে কি বলতে পারবা, লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট না করে এইভাবে করি, আমাকে কি বলতে পারবা যে এবি প্লাস এবি প্লাস এসি এইটা সমান এমএন থিওরেম ইউজ করে কি লেখা যায়? এবি প্লাস এসি মানে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর, এটাকে এমএন থিওরেম ইউজ করে কি লেখা যায় বলো তো? 2AD, রাইট। যে এখানে এবি বরাবর, মানে আমরা দুইটা ভেক্টর নিছি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। এবি হচ্ছে এবি বরাবর এবং তার ভ্যালু হচ্ছে 1 ইন্টু এবি। আবার এসি ভেক্টরটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এসি বরাবর আর তার ভ্যালু হচ্ছে 1 ইন্টু এসি। সো এমএন থিওরেম কি বলে যে এই এবি আর এসি কে আমি যদি এখন একটা লাইন দিয়ে জোড়া দিই, তাহলে ওদের রেজাল্টেন্টটা এই লাইনটাকে, যেহেতু এই বরাবর কাজ করতেছে 1 ইন্টু এবি আর এই বরাবর কাজ করতেছে হচ্ছে 1 ইন্টু এসি,
তাহলে ওদের রেজাল্টেন্ট বা লব্ধিটা এই লাইনটাকে 1:1 রেশিওতে কাট করবে বা 1:1 অনুপাতে কাট করবে, এবং সেই রেজাল্টেন্টের মান হবে 1+1 ইন্টু এই লাইনটা, which is 80, 1+1 ইন্টু 80, দ্যাট ইজ 280। তো এমএন থিওরেম ইউজ করে আমরা এই যে আগের এক্সারসাইজে দেখছি, আগের এক্সারসাইজের এটা মনে না থাকলেও একটু মনে রাখো যে এইভাবে লেখা যায়, এটা হচ্ছে 280। এমএন থিওরেমটা কি যাদের মনে নেই আবার একটু বলি। এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, লেটসে এই ট্রায়াঙ্গেলের এই বরাবর ধরো এই ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এসি। এবি বরাবর কাজ করতেছে ধরো টুয়াইস এবি, আর এসি বরাবর কাজ করতেছে ধরো থ্রাইস এসি। তখন রেজাল্টেন্টটা এখানে 3:2 রেশিওতে এটাকে ভাগ করবে, এবং সেই রেজাল্টেন্টের মান হবে, এটা যদি ডি হয় সেই রেজাল্টেন্টের মান হবে 3 + 2 5 এডি। ঠিক আছে, এরকম। সো এখানে আমরা এমএন থিওরেম ইউজ করে এটা দেখতে পারি। সো এমএন থিওরেমের অ্যাপ্লিকেশন কিন্তু এই 8b তেও আছে। তো সেটা ইউজ করে আমরা দেখলাম এবি প্লাস এসি হচ্ছে টুয়াইস এডি। ফাইন। তাহলে সিমিলারলি আমাকে বলো তো যে বিসি প্লাস বিএ সমান কি লেখা যাবে? বিসি প্লাস বিএ সমান কি লেখা যাবে? এই যে বিসি প্লাস বিএ, বিসি প্লাস বিএ সমান 2বি হবে না? 2বি, এই যে এইটা 2বিই। আর সিমিলারলি হচ্ছে সিএ প্লাস সিবি, সিএ প্লাস সিবি সমান লেখা যাবে হচ্ছে 2সিএফ। এই পর্যন্ত কেউ না বুঝতে পারলে বলো। এমএন থিওরেম ইউজ করে আমি তিনটা মিডিয়ামের জন্য, হ্যাঁ সাদিফের অ্যান্সারগুলো হয়েছে, ভেরি গুড। এমএন থিওরেম ইউজ করে আমি তিনটা মিডিয়ানের জন্য এইভাবে লিখলাম। এবার আমি এই তিনটাকে অ্যাড করব। তো এখন দেখো এবি আর বিএ কিন্তু জাস্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে কিন্তু নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পাওয়া যাবে। এসি আর সিএ ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাদের যোগফলও 0। বিসি আর সিবি ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাদের যোগফলও 0। সমান এই পাশে আসে 2 কমন নিলে এডি প্লাস বিই প্লাস সিএফ, অ্যান্ড 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাই এডি প্লাস বিই প্লাস সিএফ সমান হচ্ছে নাল ভেক্টর, যেটা প্রুভ করতে চাইছিলাম। সো এই এক্সারসাইজে কিন্তু লামিস থিওরেমের পাশাপাশি এরকম কিছু জিওমেট্রিক ইকুইলিব্রিয়ামের ম্যাথও আছে, মানে যেখানে জিওমেট্রি ইউজ করে বা এরকম ভেক্টরের বেসিক নলেজ ইউজ করে প্রুফ করতে হয় যে এই ফোর্সগুলা ইকুইলিব্রিয়ামে আছে। এরকম আরো কিছু ম্যাথ এক্সারসাইজ আছে, আমরা দেখব। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি। তোমরা এইটাতে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, সো এবার আমরা এখন হচ্ছে মেইনলি লামিস থিওরেমের ম্যাথগুলোয় আসব। একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। সো ওকে, তো আমরা লামিস থিওরেম ইউজ করে একটা মোটামুটি একটু কঠিন একটা প্রুফ দেখে ফেলি। ওকে, সো এই ম্যাথটা দেখো। দেখো এটা কতবার বোর্ডে আসছে, অ্যান্ড এটা তো আগের বই, তো এখন এরপর আরো আসছে এটা। ওকে, সো এই ম্যাথটা দেখি। এখানে আমাদেরকে বলছে তিনটা ফোর্স আছে পি কিউ আর, তারা একটা পয়েন্টে অ্যাক্ট করতেছে এবং তারা ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায় আছে। সো প্রথমেই মাথায় আসলো লামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। And বলছে the angle between P and Q is double the angle between P and R. Prove that R square is equal to Q into Q minus P. তিনটা ফোর্স আছে, একটা হচ্ছে P, আরেকটা হচ্ছে Q, আরেকটা হচ্ছে R। তারা ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থায় আছে। বলছে P আর Q এর মধ্যে যে অ্যাঙ্গেল ধরলাম সেটা হচ্ছে আলফা, বা বলছে P আর Q এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ডাবল দ্য অ্যাঙ্গেল বিটুইন P and R. সো পি অ্যান্ড আর এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 আলফা কোশ্চেন অনুযায়ী। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত?
এটা আলফা, এটা 2 আলফা, তাহলে টোটাল হচ্ছে 3 আলফা। আর এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান। সো 2 পাই থেকে 3 আলফা সাবট্রাক্ট। সো তিনটা অ্যাঙ্গেলই তাহলে জেনে গেলাম, একটা হচ্ছে আলফা, একটা 2 আলফা, একটা 2 পাই মাইনাস 3 আলফা। এখন আমরা আমাদেরকে প্রুফ করতে বলছে কি, দেখো প্রুফ করতে বলছে এই স্টেটমেন্টটা। আমাদের কিন্তু এই এক্সারসাইজে ম্যাথ করার সময় প্রুফের স্টেটমেন্টটা খুবই ভালোভাবে খেয়াল করতে হবে, বিকজ আদারওয়াইজ কিন্তু প্রুফ অন্য দিকে চলে যেতে পারে। তো আমাদেরকে এখানে প্রুফ করতে বলছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। তো এই স্টেটমেন্টটা কিভাবে আনবো? মেইন কাজ হচ্ছে যে জাস্ট লামিস থিওরেম অ্যাপ্লাই করব, তাহলেই দেখবো যে এই স্টেটমেন্টটা চলে আসছে। সো লামিস থিওরেম বলে যে কোনো একটা ফোর্স নাও, তো ধরো এই যে কোনো একটা ফোর্স নিলাম, আর অন্য দুইটা ফোর্সের মধ্যে যে অ্যাঙ্গেল আছে তার সাইন এর রেশিও নাও। সো সাইন 2 পাই মাইনাস 3 আলফা। অন্য দুইটা ফোর্স ছিল কিউ আর আর, তাদের মধ্যে অ্যাঙ্গেলের সাইন নিলাম। আচ্ছা, এরপর আরেকটা ফোর্স নাও কিউ, আর অন্য দুইজনের মধ্যে অ্যাঙ্গেলের সাইন নাও। সো সাইন আলফা। এবার আরেকটা ফোর্স নাও আর, এন্ড অন্য দুইজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 2 আলফা। সো এখানে লেখো সাইন 2 আলফা। আচ্ছা, সো এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি যে পি ডিভাইডেড বাই সাইন 2 পাই মাইনাস 3 আলফা মানে হচ্ছে জাস্ট সাইন 2 পাই যেহেতু আছে সাইন সাইনই থাকবে, আর 2 পাই মাইনাস 3 আলফা এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হচ্ছে নেগেটিভ। সো এটা হবে মাইনাস সাইন 3 আলফা। মাইনাস সাইন 3 আলফা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন 2 আলফা। এভাবে লেখা যায়। এখন আমাদের টাস্ক হচ্ছে যে সামহাউ আলফাটাকে গায়েব করা, কারণ আলফা আমরা ধরে নিছি এন্ড আমাদের প্রুফের স্টেটমেন্টে কোথাও আলফা নাই। ঠিক আছে, প্রুফের স্টেটমেন্টে কোথাও আলফা নাই। তো আমি যদি এই দুইটাকে নেই, এই দুইটা রেশিওকে যদি নেই, তাহলে এখান থেকে লিখতে পারি যে পি ডিভাইডেড বাই মাইনাস সাইন 3 আলফা, পি ডিভাইডেড বাই মাইনাস সাইন 3 আলফা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। আর যেহেতু আলফা হচ্ছে অবভিয়াসলি নন জিরো, আমরা আবার জানি যে সাইন 3 আলফা ইজ ইকুয়াল টু 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা, এরকম লেখা যায়। 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। তাহলে এই সাইন আলফা দিয়ে যদি এই সাইন 3 আলফাকে কাটি, তাহলে আমরা পাবো পি ডিভাইডেড বাই মাইনাস 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। একটা সাইন আলফা কাটা গেল নিচে, এইখান থেকে একটা সাইন আলফা কেটে দিছি, মানে সাইন 3 আলফাকে যদি সাইন আলফা দিয়ে ডিভাইড করি, এইটা কাটা যায় আর এটা হয়ে যায় স্কোয়ার। তো সেটা এখানে লিখছি। আর ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। সো এখান থেকে ফার্দার লেখা যায় যে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 4 সাইন স্কোয়ার আলফা, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3। এটা আমার একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন আমরা আনতে পারি এই দুইটা থেকে, আরেকটা ইকুয়েশন আনা যায় এই দুইটা থেকে। এখান থেকে লেখা যায় কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন 2 আলফাকে আমি লিখতে পারি 2 সাইন আলফা কজ আলফা ফর্মুলা। অ্যান্ড দেন সাইন আলফা দিয়ে যদি কেটে দিই, তাহলে এখান থেকে পাওয়া যাবে যে 2 কজ আলফা ইন্টু কিউ সমান হচ্ছে আর, 2 কজ আলফা ইন্টু কিউ সমান হচ্ছে আর। অ্যান্ড আমরা ফার্দার এখান থেকে লিখতে পারি কজ আলফা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2 কিউ। এখন এইটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি যেটা করব, 1 নাম্বার ইকুয়েশনকে একটু মডিফাই করে লিখি। এই দুটাকে এখন সলভ করব আর কি, মানে এই দুটাতে আলফাটা গায়েব করতে চাই। সো 1 নাম্বার ইকুয়েশনকে দেখো লেখা যায় পি ইজ ইকুয়াল টু কিউ 4 সাইন স্কোয়ার আলফাকে লেখা যায় 4 মাইনাস 4 কজ স্কোয়ার আলফা। ট্রিগোনোমেট্রি, সাইন স্কোয়ার আলফাকে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা লিখলাম, আর মাইনাস হচ্ছে 3। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় যে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 1 মাইনাস 4 কজ স্কোয়ার আলফা। আর দেন 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, এখানে 2 নাম্বার ইকুয়েশন থেকে লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু কিউ 1 মাইনাস 4 কজ আলফা হচ্ছে আর বাই 2 কিউ, তাহলে কজ স্কোয়ার আলফা হচ্ছে আর স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার। 4 4 কাটা। এবার আমরা এখানে লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার বাই কিউ স্কোয়ার। আর দেন যদি এলসিএম করো, তাহলে পাওয়া যাবে পি ইজ ইকুয়াল টু 2
কিউ ইন্টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা কিউ দিয়ে একটা কিউ কাটা। সো এখান থেকে আমাদের আসে যে হচ্ছে যে পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আমাদের প্রুফ করতে বলছে, দেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। সো যেটা করবো, আর স্কোয়ারকে এক পাশে রাখবো আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাব। অ্যান্ড দেন আমি যদি এখন কিউটা কমন নেই, তাহলেই আমাদের প্রুফের স্টেটমেন্টটা চলে আসলো যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। ঠিক আছে, এই যে এখানেও দেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। সো এখানেও ওইটাই আসলো। সো কারো কি প্রুফটা বুঝতে কোথাও প্রবলেম হয়েছে? সবাই কি বুঝতে পারছো এটা? সবার ক্লিয়ার? ঠিক আছে। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি পরের কোশ্চেনটা এখানে নিয়ে আসি। টু ওয়েট। ওকে, এটা ইউজুয়ালি রেকমেন্ডেড যেটা, যে তুমি হচ্ছে ইকুইলিব্রিয়ামের ম্যাথে লামিস থিওরেম অ্যাপ্লাই করার চেষ্টা করবা। যদি দেখো যে না হয়, তখন তোমার হচ্ছে কোনো জিওমেট্রিক অ্যাপ্রোচে যেতে হবে। বাট জিনিসটা মেইনলি হচ্ছে এক্সপিরিয়েন্স। স্ট্যাটিক্সের এটাই হচ্ছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখা, যে তোমার আসলে স্ট্যাটিক্সের অঙ্ক কখনো বানায় দিবেও না, অ্যান্ড বইয়ের অঙ্কগুলাই আসবে, অ্যান্ড বইয়ের অঙ্কগুলাই কঠিন। সো কয়েকবার করে প্র্যাকটিস রাখতে হবে, মানে তোমার যাতে পরীক্ষার হলে চিন্তা করতে না হয় যেটা কোন অ্যাপ্রোচে করব, কারণ ইন দ্যাট কেস এটা মিলানো সম্ভব নাও হইতে পারে কম সময়ের মধ্যে। ঠিক আছে, স্ট্যাটিক্সের অঙ্কগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করে মুখস্থের মতো করে ফেলতে হবে। আচ্ছা, এক্সাম্পল 5 দেখো, এই ম্যাথটা সুপার ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি আসে, কলেজের পরীক্ষায়। এখানে বলছে তিনটা ফোর্স আছে পি কিউ আর। ওই যে আমি বলছিলাম, যেই কোশ্চেনগুলো ট্রায়াঙ্গেল ইনভলভ, কোশ্চেনে দেখবা ট্রায়াঙ্গেল লেখা, বুঝবা যে এইটা পরীক্ষায় আসতে পারে। তো এখানে বলছে তিনটা ফোর্স আছে, থ্রি ফোর্সেস পি কিউ আর অ্যাক্টিং অ্যাট দ্য ইন সেন্টার। ইন সেন্টার মানে কি? ইন সেন্টার মানে হচ্ছে অন্তকেন্দ্র। ঠিক আছে, ইন সেন্টার মানে হচ্ছে অন্তকেন্দ্র। এখানে লিখে দেই, ইন সেন্টার মানে হচ্ছে অন্তকেন্দ্র। মানে একটা ট্রায়াঙ্গেল বা একটা ত্রিভুজের ভিতরে যদি একটা সার্কেল আঁকতে চাই, যেটা ওই ট্রায়াঙ্গেলের তিনটা সাইডকে টাচ করবে এবং ট্রায়াঙ্গেলের ভিতরে থাকবে, তখন সেইটার সেন্টারকে বলা হয় ইন সেন্টার বা অন্তকেন্দ্র। তো বলছে যে তিনটা ফোর্স ইন সেন্টারে কাজ করতেছে, ও এ, ও বি আর ওসি বরাবর। তো আমরা একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল আঁকি, ইচ্ছা করে ইকুইলেটারাল একে সহজভাবে প্রুফ করে দিয়ে আসলে কিন্তু কাটা দিবে। ঠিক আছে, সো আমরা এখানে ইচ্ছা করে একটা এরকম এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকি। হ্যাঁ, ইন সেন্টার হচ্ছে, ধরো এই যে ট্রায়াঙ্গেলটা, এটার ভিতরে আমি একটা সার্কেল আটাবো, যেটা যেই সার্কেলটা এই তিনটা সাইডকেই টাচ করবে, ট্রায়াঙ্গেলের তিনটা সাইডকে টাচ করবে এবং পুরোপুরি ট্রায়াঙ্গেলের ভিতরে থাকবে। এই সার্কেলটাকে আমরা বলি ইন সার্কেল বা অন্তবৃত্ত, আর এইটার সেন্টারকে আমরা বলি ইন সেন্টার বা অন্তকেন্দ্র। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে এই ইন সেন্টারে বা এই অন্তকেন্দ্রে তিনটা ফোর্স কাজ করতেছে। এই যে ইন সেন্টার বা অন্তকেন্দ্র, এখানে হচ্ছে তিনটা ফোর্স কাজ করতেছে পি কিউ আর। ধরো আমার ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন ইন সেন্টারের এখানে এই সার্কেলটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, রাদার ইন সেন্টার আমরা কিভাবে আঁকি সেইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে একটা ট্রায়াঙ্গেলের ইন সেন্টার কিভাবে ডিটারমাইন করে বলো তো? হ্যাঁ, ওইটা হচ্ছে ইন সেন্টার। আমি সব কয়টা সেন্টারের একটু রিক্যাপ দিয়ে দিই, কারণ সামনে এই সেম ম্যাথটাই দেখবা ইন সেন্টারের জায়গায় অর্থ সেন্টার দিয়ে আরেকটা প্রুফ স্টেটমেন্ট দিছে, সার্কাম সেন্টার দিয়ে আরেকটা প্রুফ স্টেটমেন্ট দিছে, অর্থ সেন্টার দিয়ে, এরকম
চারটা সেন্টারের জন্য 4 ধরনের ম্যাথ আসতে পারে, ঠিক আছে? সো সব কয়টা সেন্টার সম্পর্কে আইডিয়া থাকা ইম্পর্টেন্ট। অ্যান্ড এই 4টা ম্যাথই কিন্তু এক্সারসাইজেও আছে, এমন না যে বানায় আসবে, 4টা ম্যাথই এক্সারসাইজেও আছে এবং বোর্ডেও আসছে। তো আমি একটু সেন্টারগুলো মনে করাই। প্রথমত হচ্ছে, আমি যদি একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান বা মধ্যমাগুলো আঁকি, মধ্যমা মানে একটা ভার্টেক্স বা একটা কর্নারের সাথে অপোজিট সাইডের মিড পয়েন্টটা কানেক্ট করব, এটাকে বলা হয় মধ্যমা বা মিডিয়ান। তারা যেখানে ইন্টারসেক্ট করে সেটাকে বলা হয় সেন্ট্রয়েড বা ভারকেন্দ্র। সেটাকে বলা হয় সেন্ট্রয়েড বা ভারকেন্দ্র, আমরা জি দিয়ে প্রকাশ করব। আচ্ছা, এরপর আরেকটা সেন্টার হচ্ছে সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র, যেটা সার্কাম সার্কেলের বা পরিবৃত্তের কেন্দ্র হিসেবে কাজ করে। এখন এইটা কিভাবে বের করে? এইটা বের করার আইডিয়াটা খুব সুন্দর, যে প্রত্যেকটা সাইডের মিড পয়েন্টে তুমি হচ্ছে লম্ব আঁকবা বা পারপেন্ডিকুলার আঁকবা। প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট বা মধ্যবিন্দুতে তুমি হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। একটা ট্রায়াঙ্গেলের 3টা সাইডের লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। তারা যেখানে ইন্টারসেক্ট করবে সেইখান থেকে যে কোনো কর্নারের ডিস্টেন্স হচ্ছে সেম। এইটাই হচ্ছে আমাদের সার্কাম রেডিয়াস বা পরিব্যাসার্ধ, এবং এই রেডিয়াস নিয়ে আর ওই সেন্টারে কম্পাস বসায় তুমি একটা সার্কেল আঁকতে পারবা। এটাকে আমরা বলি হচ্ছে তোমার সার্কাম সেন্টার। আচ্ছা, ওইটাকে ও দিয়ে প্রকাশ করে বা সি দিয়ে প্রকাশ করে, বাট ওইটা আসলে অতটা ইম্পর্টেন্ট না। মেইন হচ্ছে কিভাবে আঁকলাম। মিড পয়েন্টে হচ্ছে আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর এঁকে সার্কাম সেন্টার আঁকছি। আচ্ছা, এবার আসি অর্থ সেন্টার বা লম্ব কেন্দ্র। সার্কাম সেন্টার হচ্ছে পরিকেন্দ্র, এবার আসি অর্থ সেন্টার বা লম্ব কেন্দ্র। অর্থ সেন্টার আকার ওয়ে হচ্ছে হুম হুম এই যে হ্যাঁ, এটা হচ্ছে সার্কাম রেডিয়াস, ঠিক আছে? এন্ড এটা সবার জন্যই সেম, বুঝতে পারছি? সার্কাম সার্কেল বা পরিবৃত্ত হচ্ছে যেটা এই 3টা কর্নারকে এরকম টাচ করে একটা সার্কেল, যেটা বাইরে সিচুয়েটেড। আচ্ছা, অর্থ সেন্টার হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স বা কর্নার থেকে আমি একটা লম্ব আঁকবো বা পারপেন্ডিকুলার আঁকবো অন্য সাইডের উপর। তারা যেখানে মিট করবে সেটা হচ্ছে আমার অর্থ সেন্টার, ঠিক আছে? সেটা হচ্ছে অর্থ সেন্টার, বাট অর্থ সেন্টারের সাথে কিন্তু কোনো সার্কেল রিলেটেড না। আর লাস্ট ওয়ান হচ্ছে অর্থ সেন্টার হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আছে, ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, তো তুমি প্রত্যেকটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর একটা লম্ব আঁকবা বা পারপেন্ডিকুলার আঁকবা। আবার এই যে এই সাইড থেকে ধরো এইখানে একটা পারপেন্ডিকুলার আঁকলাম, আবার এই সাইড থেকে এই কর্নার থেকে এইখানে একটা পারপেন্ডিকুলার আঁকলাম। তারা যেখানে ইন্টারসেক্ট করবে সেটাকে আমরা বলি হচ্ছে অর্থ সেন্টার। আর লাস্ট ওয়ান হচ্ছে ইন সেন্টার বা অন্তকেন্দ্র। সো ইন সেন্টার বা অন্তকেন্দ্রের আইডিয়াটা হচ্ছে এরকম, যে এরকম একটা ট্রায়াঙ্গেল দেওয়া যদি থাকে, তার ইন সেন্টার বলতে বোঝায় যে তুমি প্রত্যেকটা অ্যাঙ্গেলের বাইসেক্টর বা সমদ্বিখণ্ডক আঁকবা, মানে প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক আঁকবা। যেমন এই কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, এই কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, আর এই কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। তারা যেখানে মিট করবে সেটা হচ্ছে তোমার ইন সেন্টার বা অন্তকেন্দ্র, এবং এইখান থেকে যে কোনো একটা সাইডের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা হচ্ছে আমার ইন সেন্টার রেডিয়াস, আর এইটাকে আমরা বলি ইন সার্কেল। অ্যান্ড এই সেন্টারগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা কিভাবে বের করতে হয় ইসেও দেখছো, স্ট্রেট লাইন আর সার্কেলেও দেখছো। যেমন সেন্ট্রয়েড কিভাবে বের করে মনে আছে? 3টা কোঅর্ডিনেট এবিসি দেওয়া থাকলে সেন্ট্রয়েড কিভাবে বের করতাম বলো তো? একটা ট্রায়াঙ্গেলের 3টা কোঅর্ডিনেট দেওয়া থাকলে, 3টা ভার্টেক্সের কোঅর্ডিনেট দেওয়া থাকলে সেন্ট্রয়েড কিভাবে বের করতাম বা ভারকেন্দ্র কিভাবে বের করতাম? সবার এক্স এর অ্যাভারেজ নিতাম, মানে সবার এক্স গুলা যোগ করে 3 দিয়ে ভাগ, আবার সবার ওয়াই গুলার অ্যাভারেজ নিতাম। সেটাই ছিল সেন্ট্রয়েড, রাইট? ইন্টারসেকশনের ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে ডিরাইভ করছিলাম। তারপর
ইন সেন্টার কিভাবে বের করে বলো তো? এই যে ইন সেন্টার কোঅর্ডিনেট দেওয়া থাকলে ইন সেন্টারটা কিভাবে বের করে? কোঅর্ডিনেটস যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ইন সেন্টার কিভাবে ফিগার আউট করা যায়? একটা ফর্মুলা ছিল না এরকম, এ এক্স এ প্লাস বি এক্স বি প্লাস সি এক্স সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, স্ট্রেট লাইনে ছিল, কমা, আর একটা ছিল এ ওয়াই এ প্লাস বি ওয়াই বি প্লাস সি ওয়াই সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এরকম একটা ফর্মুলা ছিল ইন সেন্টার বের করার ক্ষেত্রে। অর্থ সেন্টার বের করার ক্ষেত্রে কোনো ফর্মুলা ইউজ না করে আমরা হচ্ছে ম্যানুয়ালি অঙ্কগুলো করতাম, যে এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার আর এই ভার্টেক্স দিয়ে যায় এরকম একটা স্ট্রেট লাইন বের করতাম, আবার এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার আর এই ভার্টেক্স দিয়ে যায় এরকম একটা স্ট্রেট লাইন বের করতাম। দেন তাদের সলিউশনটাই হচ্ছে অর্থ সেন্টার। আর সার্কাম সেন্টার কিভাবে বের করে একটা ট্রায়াঙ্গেলের, বা সার্কাম সার্কেলের ইকুয়েশনটা কিভাবে বের করে? বলো তো? একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্সের কোঅর্ডিনেট দেওয়া আছে, আমি কিভাবে ওর সার্কাম সেন্টারটা আর সার্কাম সার্কেলের ইকুয়েশনটা বের করতে পারি? তোমাদের কিন্তু স্ট্রেট লাইন আর সার্কেলের বেসিক খুবই খারাপ, যেটা আমি এই কয়েকটা কোশ্চেন করেই বুঝলাম। এটা করার ওয়ে ছিল যে একটা সার্কেলের ইকুয়েশন ধরে নিয়ে এই তিনটা পয়েন্টকে স্যাটিসফাই করে ওইভাবে তিনটা ইকুয়েশন ফর্ম করে জিএফসির ভ্যালু বের করতে হয়, দেন হচ্ছে এখান থেকে সেন্টার আর রেডিয়াস সব বের করা যেত। সো এগুলো একটু পড়ে ফেলবা। কারো কোনো কোশ্চেন আছে চারটা সেন্টারের ব্যাপারে? হুম হুম। হ্যাঁ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে যেমন সব কয়টা সেন্টার হচ্ছে একটা সেম পয়েন্ট, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ইন সেন্টারও যা, অর্থ সেন্টারও তাই, তারপর সার্কাম সেন্টারও তাই, আবার সেন্ট্রয়েডও তাই। বুঝতে পারছি? আর একটা থিওরেম আছে, এটা 9-10-এ ছিল, তোমরা হয়তো পড়ো নাই শর্ট সিলেবাসের কারণে। 9-10-এর বইয়ে এটার প্রুফ, এক্সারসাইজের অঙ্ক, যে একটা ট্রায়াঙ্গেলের তোমার আহ, একটা ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার, সার্কাম সেন্টার আর সেন্ট্রয়েড, এই তিনটা পয়েন্ট একই স্ট্রেট লাইনে থাকে। মানে ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এই রেজাল্টটা আমাদের পরবর্তীতে একটা অঙ্ক করতে গেলেও লাগবে, মানে এই থিওরেমটা, থিওরেমটা প্রুফ করতে হবে না, বাট লাগবে আর কি আইডিয়াটা। ধরো এই একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার তো এইখানে কোথাও, এই 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 যে এরকম পারপেন্ডিকুলার বা লম্ব আঁকবো তার উপরে কোথাও আছে, এইটা হচ্ছে অর্থ সেন্টার। আবার সার্কাম সেন্টার হচ্ছে এইখানে, প্রত্যেকটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, এটা হচ্ছে সার্কাম সেন্টার। আর সেন্ট্রয়েড হচ্ছে এই সব মিডিয়ানগুলো যোগ দিব, তারা যেখানে ইন্টারসেক্ট করে সেটা। তো এই যে তিনটা পয়েন্ট দেখতেছো, অর্থ সেন্টার, সেন্ট্রয়েড, সার্কাম সেন্টার, এরা যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য অবশ্যই একই লাইনের উপর সিচুয়েটেড হবে। খেয়াল করো আমি কিন্তু ইন সেন্টারের ব্যাপারে এটা বলি নাই, ইন সেন্টার কিন্তু সেম লাইনে নাও থাকতে পারে, বাট এই তিনটা পয়েন্ট কিন্তু কোলিনিয়ার হয়। ঠিক আছে, এটা একটা 9-10-এর একটা থিওরেম, এটা ইউজ করে ম্যাথও আছে। মানে এখানে আমাদের এই এক্সারসাইজে দেখবা কিছু অঙ্ক 9-10-এর থিওরেম ইউজ করে আমরা করতেছি, মানে জাস্ট 9-10-এর থিওরেমের রেজাল্টটা ইউজ করে আমরা করতেছি, যে থিওরেমটা এরকম আমরা জানি এটা, সো এটা ইউজ করে আমরা এরকম একটা রেজাল্ট আনতে পারি। অনেক ওইগুলো আমরা দেখে নিব যে কোন কোন ক্ষেত্রে ওই কোন থিওরেমগুলো আমাদের মনে রাখতে হবে, ম্যাথ করার সময় আমি বলে দিব। আচ্ছা, সো এখানে আমাদেরকে এই ম্যাথটায় আমরা ফেরত আসি। এখানে বলছে যে ইন সেন্টার হচ্ছে এইটা ও, তো এখানে তিনটা ফোর্স আছে, একটা হচ্ছে ও এ বরাবর কাজ করতেছে, আরেকটা হচ্ছে ও বি বরাবর কাজ করতেছে, একটা ওসি বরাবর কাজ করতেছে, তিনটা ফোর্স, মানে তাদের ডিরেকশন গুলো ও এ ও বি আর ওসি বরাবর।
ঠিক আছে? আচ্ছা, সবাই একটু সেম লিংকে আবার জয়েন করো, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, সো আমরা আবার কন্টিনিউ করি। সো এখানে বলছে যে একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, সেই এবিসির যে ইন সেন্টার বা অন্তকেন্দ্র ও, সেই ও পয়েন্ট, সেই ও পয়েন্টে হচ্ছে তিনটা ফোর্স ও এ, ও বি আর ওসি বরাবর কাজ করছে। বাট এটা কিন্তু এরকম মিন করতেছে না যে ওই তিনটা ফোর্স হচ্ছে ও এ, ও বি, ও সির সমান। এটা কিন্তু না, বলছে কি অ্যালং বা ও এ, ও বি, ও সি বরাবর। অ্যালং বলছে মানে এই ফোর্সগুলো হচ্ছে জাস্ট ডিরেকশন ওদের দিকে, বাট ওদের সাথে লেংথের কোনো সম্পর্ক নাই, জাস্ট ডিরেকশনটা হচ্ছে ওদের ডিরেকশনে। ঠিক আছে? সো তিনটা ফোর্স আছে পি কিউ আর, অ্যান্ড এই তিনটা ফোর্স পি কিউ আর হচ্ছে ও পয়েন্টে কাজ করতেছে এবং ও এ, ও বি, ও সি বরাবর। সো এই যে এই দিকে ধরো কাজ করতেছে পি, আমরা একটু সিরিয়ালি লিখবো। এই ও এ বরাবর হচ্ছে পি, তারপর ও বি বরাবর হচ্ছে কিউ, ও বি বরাবর হচ্ছে কিউ, আর ও সি বরাবর কাজ করতেছে হচ্ছে আর। এই ট্রায়াঙ্গেলটা তাহলে কেন বলছে? জাস্ট অ্যাজ আ রেফারেন্স, সো দ্যাট আমরা বুঝি যে ফোর্সগুলার ডিরেকশন আসলে কোন দিকে। মানে এই ফোর্সগুলো হচ্ছে এরকম ও নামে একটা পয়েন্টে কাজ করতেছে এবং তাদের ডিরেকশন, ধরো আমাদের সেই তিনটা ফোর্স অরিজিনালি দেখতে এরকম, ধরো এই হচ্ছে পি ফোর্স, এই হচ্ছে কিউ ফোর্স, আর এই হচ্ছে ধরো আর ফোর্স। বাট ওদের লেংথের সাথে কিন্তু ও এ, ও বি, ও সির কোনো সম্পর্ক নাই। ও এ, ও বি, ও সির ব্যাপারটা বলছে জাস্ট এইটা বোঝানোর জন্য যে ডিরেকশনটা আসলে কোন দিকে। তো বলছে যে এই ডিরেকশনগুলো হচ্ছে ওই মানে এই ও যদি একটা ট্রায়াঙ্গেলের ইন সেন্টার হয়, ট্রায়াঙ্গেল এবিসির ইন সেন্টার হয়, তাহলে ও এ, ও বি, ও সি বরাবর হচ্ছে পি কিউ আর রেসপেক্টিভলি অ্যাক্ট করতেছে। সবাই কি কোশ্চেনটা বুঝছি? এই পর্যন্ত বুঝছি? হুম। না না, সেটা তো বলে নাই, বলছে অ্যাক্টিং অ্যাট দ্য ইনসেন্ট। হ্যাঁ, তার মানে ফোর্সগুলা অ্যাক্ট করতেছে ওতে অ্যালং ও এ, ও বি, ও সি। ফোর্স কিন্তু একটা পয়েন্টে অ্যাক্ট করে, এর মানে হচ্ছে যে ওই পয়েন্টটা হচ্ছে একটা পার্টিকেল, সেই পার্টিকেলটাকে ধাক্কা দেওয়া হচ্ছে বিভিন্ন ডিরেকশনে। বুঝতে পারছি? বাট আমাদের তো, না না, ওই এইটার ল্যাঙ্গুয়েজটা এরকমই থাকে। অ্যাট অ্যাট মানে কয়েকটা ফোর্স দিয়ে যদি বলে অ্যাট সাম পয়েন্ট, তোমার বুঝতে হবে যে ওই ফোর্সগুলো ওই পয়েন্টে কাজ করতেছে, মানে ওই পয়েন্টের একটা অবজেক্ট আছে, সেই পয়েন্টের উপর কাজ করতেছে, অ্যান্ড সেইটার ডিরেকশন হচ্ছে এই ও এর দিকে, ও বির দিকে আর ও সির দিকে। বুঝতে পারছি? আচ্ছা, সো এখন আমাদেরকে এখানে প্রুফ করতে বলছে যে স্টেটমেন্টটা, আমরা প্রুফের স্টেটমেন্টটা অবশ্যই খুব সিরিয়াসলি নিব, কারণ এই স্টেটমেন্ট দেখে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের প্রুফের স্ট্র্যাটেজি কি হবে। আদারওয়াইজ কিন্তু পুরো অঙ্কটাই মুখস্থ করা লাগবে, সো সেটা তো পসিবল না। আমরা প্রুফের স্টেটমেন্টটা দেখে হিন্ট পাবো যে আসলে কোন অ্যাপ্রোচে আগাইলে আমাদের জন্য সুবিধা হবে। সো আমাদেরকে প্রুফ করতে বলছে পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে কজ এ বাই টু ইজ টু কজ বি বাই টু ইজ টু কজ সি বাই টু। এইটা একটা অঙ্ক। আর এই অঙ্কেরই আরেকটা ভেরিয়েশন হচ্ছে এইটা প্রুফ করা যায়, পি স্কোয়ার ইজ টু কিউ স্কোয়ার ইজ টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইজ টু বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো অঙ্কটা দেখতে কঠিন মনে হলো, আসলে খুবই ইজি। আমি যদি এইটা প্রুফ করে ফেলতে পারি, পরের স্টেটমেন্টটা প্রুফ করা অনেক সহজ। আচ্ছা, আমরা তাহলে প্রুফ করি। আমাদের মেইন আইডিয়া হচ্ছে লামিস থিওরেম ইউজ করতে হবে। এখন লামিস থিওরেম কিভাবে ইউজ করব দেখো। আমি বলছিলাম এখানে ইন সেন্টার বললেও সার্কেলটা নিয়ে কিন্তু আমাদের মোটেও মাথা ব্যথা নাই। আমাদের আসলে ডিরেকশন বা এই ইন সেন্টারটা কিভাবে আঁকা হয় সেই কনসেপ্টটাই এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা অলরেডি বলছো ইন সেন্টার বা অন্তকেন্দ্র আঁকার ওয়ে হচ্ছে এই অ্যাঙ্গেলের বাইসেক্টর আঁকা। তাহলে আমাকে বলো তো, এই পুরো অ্যাঙ্গেলটাকে যদি আমি এ বলি, মানে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এ, মানে একটা ট্রায়াঙ্গেল, এরকম একটা ট্রায়াঙ্গেল থাকলে এ বি সি এরকম ট্রায়াঙ্গেল হলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি না অ্যাঙ্গেল এ। সো আমাকে বলো তো এইটুক কত, এই অ্যাঙ্গেলটা কতটুক বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে এ বাই টু। আর এই অ্যাঙ্গেলটা কত?
হ্যাঁ, যেহেতু সবাই হচ্ছে বাইসেক্টর, তাহলে এইটা a বাই টু, এটা হচ্ছে কি b বাই টু, রাইট? এটা হচ্ছে a বাই টু, এটা হচ্ছে b বাই টু। সো তাহলে আমাকে বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? রাইট। আর আমরা কেন এই অ্যাঙ্গেলটা বের করতে ইন্টারেস্টেড? কারণ আমাদের এই ফোর্সগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে। ঠিক আছে, সো আমরা বের করে ফেললাম এই পি আর কিউ এর মধ্যের অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই টু মাইনাস এ বাই টু মাইনাস বি বাই টু। আচ্ছা, এটাকে কি একটু, সরি পাই বাই টু তো না, জাস্ট হ্যাঁ পাই মাইনাস এ বাই টু মাইনাস বি বাই টু। আচ্ছা, তো এটাকে কি একটু সিম্পলিফাই করে চিন্তা করতে পারি? যেমন ধরো আমি এটাকে জাস্ট একটু সাইডে এখানে আলাদাভাবে লিখে দেখাই। ধরো আমি এভাবে লিখলাম পাই মাইনাস এ প্লাস বি বাই টু। এখন পুরা ট্রায়াঙ্গেলের জন্য আমরা জানি পুরা ট্রায়াঙ্গেল হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে কি বলতে পারি যে এটাকে লিখতে পারি এ প্লাস বি এর জায়গায় লিখতে পারি পাই মাইনাস সি? এখান থেকে এ প্লাস বি সমান হচ্ছে পাই মাইনাস সি, তাহলে এইভাবে লেখা যায়। অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পারি যে টু পাই মাইনাস পাই প্লাস সি, দ্যাট ইজ পাই প্লাস সি বাই টু লেখা যায় এটাকে, রাইট? সো এটাকে আমি তাহলে পাই প্লাস সি বাই টু মানে হচ্ছে পাই বাই টু প্লাস সি বাই টু। সবাই কি সিম্পলিফিকেশনটা বুঝছি অ্যাঙ্গেলের? এখানে এই যে এ প্লাস বিটাকে লিখছি পাই মাইনাস সি, কারণ পুরো ট্রায়াঙ্গেলে এ প্লাস বি প্লাস সি সমান পাই। সো এ প্লাস বি হচ্ছে পাই মাইনাস সি। দেন জাস্ট সিম্পলিফিকেশন করে লিখতে পারি। হুম, কোথায়? হ্যাঁ, আচ্ছা। সো এটা হচ্ছে পাই বাই টু প্লাস সি বাই টু, মানে এই অ্যাঙ্গেলটা তাহলে এই যে পাই বাই টু প্লাস সি বাই টু হবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা তাহলে সিমিলারলি কি হবে দেখি বলো তো? এটা, এই অ্যাঙ্গেলটা কি হবে? এটা হবে পাই বাই টু প্লাস কত হবে? এ বাই টু। আর এটা হবে হচ্ছে পাই বাই টু প্লাস বি বাই টু। এটা হচ্ছে পাই বাই টু প্লাস বি বাই টু। সো আমরা তিনটা ফোর্সের মধ্যের অ্যাঙ্গেলগুলা জানি, মানে এই যে তিনটা ফোর্স পি কিউ আর তাদের মধ্যে অ্যাঙ্গেলগুলা জানি, এন্ড তারা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে লামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। সো লামিস থিওরেম বলে, হ্যাঁ যে কোনো একটা দেখায় তুমি হচ্ছে বলবা সিমিলারলি এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে এত। আচ্ছা, সো এবার লামিস থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখবো এখানে লিখবো হচ্ছে যে পি ডিভাইডেড বাই সাইন কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই টু প্লাস এ বাই টু, তারপর কিউ ডিভাইডেড বাই সাইন পি আর আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই টু প্লাস বি বাই টু, আর আর ডিভাইডেড বাই আর এর মানে পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে সাইন পাই বাই টু প্লাস সি বাই টু। আচ্ছা, সাইনের ভিতর পাই বাই টু প্লাস সামথিং থাকলে সেটা কজ হয়ে যায়, সো পি ডিভাইডেড বাই কজ এ বাই টু ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কজ বি বাই টু ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কজ সি বাই টু। অ্যান্ড এটাই কিন্তু প্রুফ করতে দিচ্ছে আমাদের প্রুফ টান। সো ম্যাথগুলো কিন্তু খুব একটা বড় না, তোমার জাস্ট প্রপারলি একটু প্র্যাকটিস করা থাকলে তুমি ইজিলি করে আসতে পারবা। ঠিক আছে, সো আমাদের প্রথম স্টেটমেন্টটা প্রুফ হলো। এখন সেকেন্ড স্টেটমেন্টটা কিভাবে প্রুফ করব? দেখো, পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার, এরকম একটা স্টেটমেন্ট প্রুফ করতে দিচ্ছে। সো আমি বুঝতেই পারতেছি যে আমার তাহলে স্কোয়ার করতে হবে একটু, যেহেতু এখানে কোশ্চেনে স্টেটমেন্টেই দেখতে পাচ্ছি স্কোয়ার আছে, তাহলে আমি নিজেই স্কোয়ার করি। সো পরের স্টেটমেন্টটা এখান থেকেই যদি প্রুফ করতে যাই, আমরা তিনটা সাইডে স্কোয়ার করে দিই। সো পি স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ বাই টু ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার বি বাই টু, আর আর স্কোয়ার ডিভাইডেড বাই
cos স্কোয়ার সি বাই টু। আচ্ছা, সো তিনটা সাইডে স্কোয়ার করে দিলাম, ভ্যালুর কোনো চেঞ্জ আসলো না। এবার দেখো আমি এখানে cos স্কোয়ার আছে, ঠিক আছে, cos স্কোয়ার আছে। তো এরপর যেটা করতে পারি যে আমি ইচ্ছা করে তিনটা সাইডে যদি 2 মাল্টিপ্লাই করে দেই। আচ্ছা, কেন 2 মাল্টিপ্লাই করছি একটু পরেই ক্লিয়ার হবে। আমি তিনটা সাইডেই যদি 2 মাল্টিপ্লাই করে দেই, কোনো ভ্যালুর চেঞ্জ আসলো না, কারণ সবগুলা সমান। আমি তিনটা সাইডেই 2 দিয়ে ডিভাইড করে দিলাম নিচে, বা নিচে মাল্টিপ্লাই করে দিলাম। এখন আমি যেটা করতে পারি দেখো, এই 2 cos স্কোয়ার a বাই 2 কে লিখতে পারি 1 প্লাস cos a, তাই না? কারণ আমরা জানি 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কোয়ার a। সো ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখানে লিখতে পারি 2 cos স্কোয়ার a বাই 2 সমান হচ্ছে 1 প্লাস cos a। একইভাবে 2 cos স্কোয়ার b বাই 2 কে লিখতে পারি 1 প্লাস cos b। অ্যান্ড সিমিলারলি 2 cos স্কোয়ার c বাই 2 কে লিখতে পারি 1 প্লাস cos c। আচ্ছা, সবাই আমাকে একটু বলো, এই পর্যন্ত কি বুঝতে পারছি? এই লাইনটা পর্যন্ত কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এবার যেটা করব যে তোমরা কি ট্রায়াঙ্গেলের কোসাইন রুল জানো? ট্রায়াঙ্গেলের কোসাইন রুল কি বলে এটা কি জানো? তোমরা ট্রিগোনোমেট্রিতে পড়ো নাই এটা? ফার্স্ট পেপার ট্রিগোনোমেট্রিতে 7 এর লাস্টের দিকের এক্সারসাইজ। তো হাফ ইয়ারলিতেই পড়ানোর কথা। সো না, কলেজ না পড়লেও নিজের তো পড়া উচিত ছিল। সো ট্রায়াঙ্গেলের কোসাইন রুল বলে, ট্রায়াঙ্গেলের সাইন রুলও কিন্তু আসলে ওইখানেই ছিল। আচ্ছা, ট্রায়াঙ্গেলের কোসাইন রুল বলে যে ধরো একটা ট্রায়াঙ্গেল আছে এরকম, আর অপোজিট সাইডগুলো হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সো ট্রায়াঙ্গেলের কোসাইন রুল বলে যে ধরো আমি যদি একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেল নেই, যে কোনো একটা অ্যাঙ্গেল নেই, লেটস সে এই যে এই অ্যাঙ্গেলটা নিলাম এ, তো যে কোনো একটা অ্যাঙ্গেলের কোসাইন বা কজ এর ভ্যালু হচ্ছে এইভাবে বের করা যায় যে cos a ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেলের যে অ্যাডজাসেন্ট সাইড, যে দুইটা পাশাপাশি যে দুইটা সাইড আছে এই অ্যাঙ্গেলের, বা যে দুইটা অ্যাডজাসেন্ট সাইড আছে, একটা হচ্ছে বি আর একটা সি, সেই দুইটার স্কোয়ারের সাম মাইনাস এই অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডটা আছে, এই ক্যাপিটালের অপোজিট সাইড হচ্ছে স্মল এ, সেইটার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই অ্যাডজাসেন্ট সাইড দুইটার প্রোডাক্ট বা গুণফল। এইটা হচ্ছে ট্রায়াঙ্গেলের কোসাইন রুল বা ত্রিভুজের কস সূত্র। এন্ড এটা কিন্তু এই যে এইটা কিন্তু প্রুফ করা যায় খুব সহজে ভেক্টরের রেজাল্টেন্ট দিয়ে, ঠিক আছে? তোমরা একটু চিন্তা করো যে কিভাবে এই ফর্মুলাটা দেখবা যে এটা একটু ভেক্টরের রেজাল্টেন্টের ফর্মুলার সাথে একটু মিল আছে। সো কিভাবে এটা ডিরাইভ করা যায় চিন্তা করো। আচ্ছা, তো এটাকে আমরা বলি, এই এক্সারসাইজে আমরা এটা অনেক ইউজ করব, এই ট্রায়াঙ্গেলস কোসাইন রুল। ট্রায়াঙ্গেলের দুইটা রুল আমরা অনেক ইউজ করতেছি, একটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সাইন রুল, যেটা আমরা এক্সারসাইজ 8A তে ইউজ করছি। আবার এই যে লামিস থিওরেম, এটা তো আসলে ট্রায়াঙ্গেলের সাইন রুল থেকেই আসছে। আর আরেকটা রুল হচ্ছে ট্রায়াঙ্গেলের কোসাইন রুল। ত্রিভুজের যে কোনো কোণের কোসাইন, যেমন ধরো এরপর যদি বি এরটা দেখাই, যেমন ধরো cos বি, যে কোনো অ্যাঙ্গেলের কোসাইন বা cos, এটা সমান হচ্ছে ওই অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইড দুইটার স্কোয়ারের সাম মাইনাস অপোজিট সাইডের স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু অ্যাডজাসেন্ট সাইড দুইটার প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে কোসাইন রুল। আচ্ছা, এখন এইখানে দেখো আমাদের প্রুফের স্টেটমেন্টটাতে যদি একটু স্ক্রল করি, এইখানে দেখো যে এই স্টেটমেন্টটাতে যে প্রুফ, এইখানে যে প্রুফের স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, এইখানে এখানে কিন্তু কোনো সাইন কজ নেই, সব সাইড মানে স্মল এ স্মল বি এরকম সাইড দেওয়া। তার মানে বুঝতেই পারতেছি এখানে তাহলে ট্রায়াঙ্গেলের কোসাইন রুল অ্যাপ্লাই করছে যাতে এই কজ গুলা না থাকে। তো আমরা যদি এখন কোসাইন রুল অ্যাপ্লাই করি তাহলে দেখা যাক কি আসে। সো পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কোসাইন অফ এ হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc সমান কিউ স্কোয়ার ডিভাইডেড বাই
1 প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করলাম। এখন এই প্রথম রেশিওটায় আমি উপরে নিচে 2bc দিয়ে মাল্টিপ্লাই করব সো দ্যাট কোনো ফ্র্যাকশন না থাকে। সো এখান থেকে পি স্কোয়ার ইন্টু 2bc আর নিচে হচ্ছে 2bc প্লাস বি স্কোয়ার, মানে যে 1 এর সাথে 2bc মাল্টিপ্লাই হয়ে 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার ইন্টু 2ca ডিভাইডেড বাই হচ্ছে 2ca প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, আর এখানে হচ্ছে টুয়াইস ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, সো আচ্ছা এখানে একটা 2ab মাল্টিপ্লাই হবে। এবার নিচে দেখো একটু সিম্পলিফাই করা পসিবল। নিচে বলতে পারবা যে কি সিম্পলিফাই করা যায় এখানে? হ্যাঁ, এই অংশটা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু এইটাতে লিখতে পারি কিউ স্কোয়ার ইন্টু 2ca আর ডিভাইডেড বাই এটা হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হচ্ছে আর স্কোয়ার ইন্টু টুয়াইস ab ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এবার নিচে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। দেখো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অনেকটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, তো এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি আর বি প্লাস সি মাইনাস এ। আমি সবগুলো যদি একবারে লিখে ফেলি কিউ স্কোয়ার ইন্টু 2ca আর ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু টুয়াইস ab আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি। এরকম একটা সিচুয়েশন আসে। অ্যান্ড দেন একটা জিনিস খেয়াল করো, তিনটা সাইড থেকে এ প্লাস বি প্লাস সি কেটে দেওয়া যায় যেহেতু একই জিনিস। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে দেখো উপরেও অনেকটাই সিমিলার, এখানে আছে 2bc এখানে আছে 2ca এখানে আছে 2ab। তাহলে এক কাজ করি, ইচ্ছা করে এখানে একটা a মাল্টিপ্লাই করি আর নিচে একটা a মাল্টিপ্লাই করি, উপরে নিচে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলে তো কোনো সমস্যা নেই। আবার ইচ্ছা করে এখানে একটা b মাল্টিপ্লাই করি এখানে একটা b মাল্টিপ্লাই করি আর এইখানে একটা c মাল্টিপ্লাই করি এখানে একটা c মাল্টিপ্লাই করি। এবার যেটা করা যায়, তিনটা সাইড থেকে টুয়াইস abc কেটে দেওয়া যায়। সো এখান থেকে ফাইনালি আমাদের স্টেটমেন্টটা দাঁড়ায় যে পি স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা আবার একটু দেখাই, লাস্ট স্টেপে যেটা করছি এখানে দেখো 2bc আছে, এখানে যদি একটা a থাকে এখানে যদি একটা b থাকে এখানে যদি একটা c থাকে তাহলে তিনটা সেম হয়ে যায়। ইচ্ছা করে abc মাল্টিপ্লাই করলাম ব্যালেন্স করার জন্য, এইখানে a এখানে b এখানে c মাল্টিপ্লাই করলাম, তাতে ভ্যালুর কোনো চেঞ্জ আসলো না। এন্ড এবার এই তিনটা আইটেম সেম হয়ে গেছে দেখে তিনটা সাইড থেকে কেটে দিতে পারি। সো এখান থেকে আসবে পি স্কোয়ার ডিভাইডেড বাই a ইন্টু বি প্লাস সি মাইনাস a is equal to q square divided by b into c plus a minus b আর r square divided by c into a plus b minus c, বা রেশিও দিয়ে লেখা যায় যে p square is to q square is to r square is equal to হচ্ছে a into b plus c minus a is to b into c plus a minus b is to c into a plus b minus c। তো এই হচ্ছে আমাদের প্রুফ। দেখছো কোন ম্যাথ কোথায় আসছে, বাট মেইন কথা হচ্ছে তুমি লামিস থিওরেম অ্যাপ্লাই করে মেইন স্টেটমেন্টটা আনবা, দেন ওইটাকে সিম্পলিফাই করে এই স্টেটমেন্টটা প্রুফ করবা। সবাইকে বুঝতে পারছি এটা? মানে একবার করলে এরপর আর এটা ভুল হওয়ার চান্স নাই, বুঝছো?
ওকে, আমরা এখানে আরেকটা ম্যাথ করে তারপর ম্যাথ শেষ করি, ঠিক আছে? হ্যাঁ, এমএন থিওরেম, আর সাইন কোসাইন রুল, আর হচ্ছে আহ, এই দুই এক্সারসাইজে আসলে এইগুলাই, আর তো তেমন কিছু নাই, বুঝছো? আমি যেটা রেকমেন্ড করব, এক্সারসাইজের সব কয়টা অঙ্ক মিনিমাম 2 বার করা এক্সামের আগে, ঠিক আছে? এখন একবার করতেছো, মানে এখন তো আমি করাচ্ছি, বাট নিজে 2 বার আহ, দেখে বা না দেখে হলেও প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আবার করা, কারণ স্ট্যাটিক্স কিন্তু আসলেই কঠিন। স্ট্যাটিক্স দিয়ে আসলে বোঝা যায় কে কতটা পড়াশোনা করছে ম্যাথের ক্ষেত্রে, মানে ম্যাথ সেকেন্ড পেপারের ক্ষেত্রে। ফার্স্ট পেপার যেমন ক্যালকুলাস, সেকেন্ড পেপারে হচ্ছে স্ট্যাটিক্স বা স্ট্যাটিক্স ডাইনামিক্স। মানে দেখা যায় কি, মানে এই শেষের দিকে চ্যাপ্টারগুলা বেশি ইম্পর্টেন্ট, বা এই চ্যাপ্টারগুলো দিয়ে কেন ডিসাইড করা যায়, কারণ প্রথম দিকে কিন্তু সবারই অনেক এনার্জি থাকে বা এক্সাইটমেন্ট থাকে। দেখবা যে আহ, তোমরাই যখন কলেজে শুরু করছিলা, তখন এক একজন ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কি পরিমাণ এফোর্ট দিয়ে পড়ছিলা, তুমি বা তোমার ফ্রেন্ডরা, বা কত কঠিন কঠিন অঙ্ক ট্রাই করতা, বা ধরো কমপ্লেক্স নাম্বারের কঠিন অঙ্ক বলতে পারো, অথবা ধরো ম্যাট্রিক্সের বা ডিটারমিনেন্টের বিভিন্ন প্রপার্টি ইউজ করে বিভিন্ন অঙ্ক ওইগুলো করছো। বাট পরের দিকে কিন্তু চ্যাপ্টারগুলোয় ওই এফোর্টটা অনেক কমে যায়, এর জন্য দেখা যায় লাস্টের দিকের এই এক্সারসাইজ গুলায় মানুষের এফোর্ট এতটাই কম থাকে যে বইয়ের অঙ্কই অনেকে পারে না। বাট প্রথম দিকের এক্সারসাইজ গুলার, মানে প্রথম দিকের চ্যাপ্টার গুলার অঙ্ক দেখবা যে অনেকে অনেক কঠিন অঙ্কও পারে, না যেগুলো বইয়ে নাই, ধরো বানায় দেওয়া। কিন্তু লাস্টের দিকের গুলার কিন্তু বইয়ের অঙ্কগুলো অনেকে ঠিক মতো করে না, কারণ ওই কনসিস্টেন্টলি সেম এফোর্টটা দেওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না। এটা সম্ভব হয় না কারণ হচ্ছে ধরো ক্লিয়ার কোনো গোল যদি না থাকে। ধরো মানে প্রথম দিকে তো সবারই এনার্জি বেশি থাকে দেখে এই টাফ অঙ্কগুলো অ্যাটেম্প্ট করে, বাট দেখা যায় যে লাস্টের দিকে ওই কার যদি ধরো ক্লিয়ার কোনো টার্গেট না থাকে, যে ধরো আমার এই টার্গেট, তখন দেখা যায় যে এই অঙ্কগুলা তখন আর করতে ইচ্ছা করে না, বা জাস্ট বোর্ডের কয়েকটা অঙ্ক করে পার পেয়ে যেতে ইচ্ছা করে। বুঝতে পারছো? তো তুমি যদি কনসিস্টেন্টলি সব চ্যাপ্টারে এরকম ভালো এফোর্ট দিতে পারো, তখন দেখবা যে তুমি সব অঙ্কই পারতেছো, রাদার দেন ধরো কয়েকটা স্পেশাল চ্যাপ্টারে শুধু কঠিন অঙ্ক কয়টা করলাম, ওইটার থেকে আসলে বইয়ের সব অঙ্ক পারা আসলে বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো ওই যে ক্যালকুলাসে অনেক কঠিন অঙ্ক করার থেকে সব কয়টা অঙ্ক পারো বইয়ের, এটা বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? ধরো একটা কঠিন লিমিটের অঙ্ক না পেরে বইয়ের যে কয়টা অঙ্ক আছে সবগুলা পারাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, পলিনোমিয়াল ধরো, পলিনোমিয়াল কিন্তু আসলে 2 থেকে 3 ক্লাসে পড়ানো যায়, ডায়নামিক্সটা কিন্তু একটু বড়। এখন ডায়নামিক্স তোমরা কি কলেজের শুরুতে ফিজিক্সের ডায়নামিক্স করছিলা? এর জন্য হয়তো একটু তাড়াতাড়ি পড়াই দিতেছে, এটা সমস্যা না। আর নিজে পড়লেও পারবা, আমিও দেখাবো, সমস্যা নেই। আমি স্ট্যাটিক্স ডায়নামিক্স যথেষ্ট ডিটেলসে এবং বইয়ের সব অঙ্ক ধরে করাবো, ঠিক আছে? কারণ এই আমি জানি যে এই চ্যাপ্টারগুলাই কলেজও ফাঁকিবাজি করে, মানে কলেজে অনেক দ্রুত টান দিয়ে শেষ করে দেয়, আর স্টুডেন্টরাও দেখা যায় পড়ার সময় পায় না দেখে এইগুলাই ওই লেভেলের এফোর্টটা দেওয়া সম্ভব হয় না। আমার নিজের ক্ষেত্রেও আমি যেমন ম্যাথে সব সব চ্যাপ্টারই দেখে গেছে এসিও আহমেদ কেতাব দুইটাই করছি, বা ইভেন ক্যালকুলাস বা ওই যে কোঅর্ডিনেট জিওমেট্রির যে চ্যাপ্টারগুলো, কনিক, তারপর পলিনোমিয়াল, এইগুলো দেখা গেছে আমি আহ, ওই কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুকও সলভ করতাম। বাট ওই স্ট্যাটিক্স ডাইনামিক্সের ক্ষেত্রে দেখা গেছে যে আমি এইচএসসির আগে স্ট্যাটিক্স ডাইনামিক্স বইয়ের জিনিসই শেষ করতে পারিনি। আমার নিজের ক্ষেত্রেই আমি ইভেন এইচএসসির দিনও ডাইনামিক্সের আমার, মানে এইচএসসির দিন সকালবেলা আমি ডাইনামিক্সের ওই প্রজেক্টেলের এক্সারসাইজটা প্রথমবার দেখছি,
মানে প্রথমবার ওইখানে অঙ্কগুলো দেখছি, কারণ আমি সবসময় ধরে নিছি আমি তো ফিজিক্সে পড়ছি, আমি হয়তো এমনিই পারবো। বাট পরে দেখলাম যে এখানে অঙ্কগুলো অনেক প্রুফ বেসড। তো তখন ওই আমার পরীক্ষা সকাল 10:30টায়, আমি ওই সকালে উঠে ওই 2-3 ঘন্টার মধ্যে জাস্ট কয়েকটা কঠিন অঙ্ক সলভ করে দেন পরীক্ষা দিতে গেছি। তো ওই যেটা বললাম, এই লাস্টের দিকের মানে এই এটা স্বাভাবিক, মানে ফিজিক্সেও বা কেমিস্ট্রিতেও দেখবে একদম লাস্টের এক্সারসাইজ গুলো এসে, মানে যখন তুমি বুঝবা যে সিলেবাস শেষের দিকে, ওই সময় গা ছেড়ে দেয়, তোমার ওই সময় আর অত বেশি এফোর্ট দিতে ইচ্ছা করে না। আর আচ্ছা, ওই মাফিন লেখছো পাস্ট ইনকনসিস্টেন্সির ব্যাপারে কি করা যায়। পাস্ট ইনকনসিস্টেন্সির ব্যাপারে হচ্ছে উইকেন্ড গুলো ইউটিলাইজ করে পড়ার ফাঁকে ফাঁকে জিনিসগুলো কাভার দেওয়া, এটা খুবই স্বাভাবিক। যেমন আমার নিজেরও আহ, এই ট্রিগোনোমেট্রিতে উইকনেস ছিল। তারপর স্ট্রেট লাইনের ওই যে বাইসেক্টরের অঙ্কগুলা, এগুলো আমি সেকেন্ড ইয়ার উঠেও আমার অনেক ভয় লাগতো, বা আমি পারতাম না, অনেক কিছু ভুল হইতো বা মনে থাকতো না। তো এইগুলো ওই মাঝখানে মাঝখানে উইকেন্ডে ধরো 1-2 ঘন্টা সময় দিয়ে আমি হচ্ছে ওইগুলা ওই ফর্মুলাগুলো আবার কাভার দিছিলাম, যে মানে পুরান পড়া একটু রিভিশনের উপর রাখতে হবে। আর টেস্ট পরীক্ষা হয়ে গেলে তখন আসলে একটু সময় পাবা। সো এটা নিয়ে অত টেনশন করার কিছু নাই। মানে পাস্ট ইনকনসিস্টেন্সি এখন কভার করতে না পারলে, হ্যাঁ এটা ট্রু, সামনে টেস্ট পরীক্ষা হয়তো খারাপ হবে। হুম। ও ও ও ও আচ্ছা, হ্যাঁ আমি সেন্টেন্সটা ভুল পড়ছি। হাউ ডু আই গেট পাস্ট ইনকনসিস্টেন্সি, হ্যাঁ। সো এইটা মানে এই মোমেন্টামটা ধরে রাখার একটাই উপায় হচ্ছে যে একটা সলিড, একটা হাই শট গোল থাকা। আমার যেটা ছিল বুয়েটে টপ করা, তো ওইটা মাথায় থাকলে আসলে এমনি পড়াশোনার এনার্জি পাওয়া যেত। মানে ধরো আমি ওই মেন্টালিটিটা থাকার কারণে হয়েছে কি, ধরো আমার মাথায় সবসময় একটা জিনিস টোকা দিত যে বইয়ের এই অঙ্কগুলো এখনো করা হয় নাই, এইটা মানে এটা হয়তো অন্য কেউ করে আমার থেকে আগায় গেছে এন্ড সে হয়তো বুয়েটে ফার্স্ট হয়ে যাবে, এরকম একটা ইয়া মানে ধাক্কা সবসময় ইয়া ফিল করছি আমি। সো একটা সলিড গোল থাকলে দেখা যায় যে তখন আসলে সিলেবাস, মানে বইয়ে যা যা আছে বা সিলেবাসে যা আছে এগুলা ভালোভাবে শেষ করার একটা মোটিভেশন পাওয়া যায়, যে আহ, এই অঙ্কটা হয়তো এইচএসসি তে আসার চান্স নাই, কিন্তু আমি স্টিল করতেছি কারণ এটা অ্যাডমিশন টেস্টে আসবে। সো ওরকম একটা মেন্টালিটি থাকলে বা মেন্টালিটি গ্রো করলে তখন আসলে অঙ্কগুলা মানে তোমারই মনে হবে যে এগুলা করে শেষ করে ফেলি, মানে এগুলা তাড়াতাড়ি করে ফেলি, কারণ এগুলো পরের জন্য রেখে দিলে পরে আমার নিজেরই ঝামেলা হবে, মানে পরে অঙ্কগুলা আবার নতুন করে করা লাগতে পারে। আর এটা একটু মনে রেখো, তোমাদের তো এখনো হয়তো শেষের দিকে আসে নাই, বাট আর হয়তো 3-4 উইক বা 5-6 উইক পরেই দেখবা যে ওই লাস্টের দিকে চ্যাপ্টার গুলো একটুও পড়তে ইচ্ছা করবে না। এটা ওই আমার সময়ও ফিজিক্সও, আমি মডার্ন ফিজিক্সে দেখা গেছে যে কলেজে পড়াই ফেলছে, বাট আমি ক্লাসে মনোযোগ দিতে পারি নাই, বা আমি হয়তো ওই এফোর্টটা দিইনি। আমি অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে অনেক অঙ্ক টঙ্ক করছি, কোশ্চেন ব্যাংক করছি বা কনসেপ্ট বুক করছি, বাট ওই মডার্ন ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স আমি কোনো রকম পড়ছি। সো এটা যাতে না হয়, লাস্টের দিকের চ্যাপ্টারগুলো কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। তো লাস্টের দিকে কনসিস্টেন্সিটা ধরে রাখার ট্রাই করতে হবে। আচ্ছা একটু দাঁড়াও, আমার একটা কল আসছে। শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, আমি বলি টেস্ট পরীক্ষার জন্য এটা সব কলেজেই, আর নটরডেমে একটু বেশি, এই যে টেস্ট পরীক্ষার জন্য লাস্টের দিকের জিনিসগুলো পড়ার সময় পাওয়া যায় না, এটা ট্রু। এটা সব ব্যাচই ফেস করছে, আমরাও করছি। যে ওই যে আমি বললাম ফিজিক্স, আমি মডার্ন ফিজিক্স, তারপর নিউক্লিয়ার ফিজিক্স, সেমিকন্ডাক্টর, এই 3টা চ্যাপ্টার আমি একদম মানে টেস্ট পরীক্ষার আগের দিন পড়ছি এরকম, মানে ফার্স্ট টাইম পড়ে পরীক্ষা দিছি। মানে ওই দেখা যায় কি, ওরা শুরুর দিকের কুইজগুলা একটা একটা চ্যাপ্টার নেয়, মনে হয় যে হ্যাঁ অনেক ভালোভাবে পড়া হচ্ছে, কিন্তু ওই লাস্টের দিকের চ্যাপ্টারগুলা কুইজও নিতে পারে না, স্টুডেন্টদেরও পড়া হয় না, ওইগুলো আবার বেশি খারাপ অবস্থায় থাকে এর জন্য। সো আমি বলবো যে টেস্ট পরীক্ষাটা কোনো রকম পার দিয়ে, যেমন আমার ওই যে অর্গানিকেও সমস্যা ছিল, আমি টেস্ট পরীক্ষার আগে অর্গানিকে আমি বেনজিনের নাইট্রেশন পর্যন্ত পড়ে গেছিলাম, আমার এখনো মনে আছে। এর পরের জিনিস কিছু ধরেই নেই, মানে অ্যালডিহাইড কিটোন, তারপর ওই কার্বক্সিলিক অ্যাসিড যা যা ছিল ওইগুলো কিছু ধরেই নেই। সো আমি বলবো যে কোনো রকম
টেস্ট পরীক্ষাটা পার করো, মানে তোমার যতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব হয়, এরপরে হচ্ছে টেস্ট পরীক্ষার পরে নিজের পেসে ভালোভাবে হচ্ছে সিলেবাসটা শেষ দিতে হবে। আমি যেটা করছিলাম, টেস্ট পরীক্ষার পর আমার প্রথম ভয় ছিল অর্গানিক কেমিস্ট্রি, এর জন্য অর্গানিক কেমিস্ট্রিটা আমি ওই সময় সবচেয়ে বেশি টাইম দিয়ে পড়ছি বাসায় নিজে নিজে। তারপর হচ্ছে ম্যাথে, স্ট্যাটিক্স, ডাইনামিক্সে আমার সমস্যা ছিল, আহ, বিশেষ করে স্ট্যাটিক্সে। তো সেই স্ট্যাটিক্সের অঙ্ক আবার করছি, আমার কিন্তু টেস্ট শেষ। তারপরও জাস্ট আমার যেহেতু সামনে আরো বেশি মানে মেইন এক্সামগুলো বাকি, এইচএসসি আর অ্যাডমিশন, আবার নতুন করে করছি। তারপর হচ্ছে ফিজিক্সে ওই ওই চ্যাপ্টারগুলা যেগুলো আমার এফোর্ট কম দেওয়া হয়েছে, অন্য চ্যাপ্টারগুলোর মতো এফোর্ট দেওয়া হয় নাই, সেগুলো আবার করছি। এরপর এবং এই কারণে কিন্তু দেখা গেছে যে আমার ওই উদ্ভাসেরও প্রথম দিকের মডেল টেস্টগুলো খারাপ হয়েছে, কারণ আমি তখনও আমার সিলেবাস গুছাইতে ব্যস্ত। বাট একবার যখন ওইটা হয়ে গেছে, এরপর আমি সব এক্সামে কনসিস্টেন্টলি ভালো করছি। তো টেস্ট পরীক্ষা নিয়ে অত টেনশন না করে আসলে এইচএসসি আর অ্যাডমিশন নিয়ে বেশি টেনশন করো, ওইটা বেটার। অ্যান্ড টেস্ট পরীক্ষায় দেখো যতটুকু পরে দেওয়া যায়, বাট আমি বলবো যে টেস্ট পরীক্ষার পরে অবশ্যই নিজে একটা মানে সলিড সিলেবাস রিভিশন দেওয়া বা কমপ্লিট করা, এটা একটু যাতে মাথায় থাকে, ঠিক আছে? মানে কলেজ কি পড়াইলো বা টেস্ট পরীক্ষা কতটুকু কি দিতে পারলাম, ওইগুলো নিয়ে ইয়া না করে মেইনলি হচ্ছে মেইন টার্গেট রাখো যে তুমি টেস্ট পরীক্ষার পরের সময়টা খুব ভালোভাবে কাজে লাগাবা। আর ওই সময় অবশ্যই টেস্ট পেপার সলভ করতে যাও না, সবচেয়ে বড় ওয়েস্ট অফ টাইম। ওই টেস্ট পেপার সলভ করলে যেটা হয়, কমন জিনিসগুলোই বারবার করা হয়, তখন ওই সিলেবাসে যা যা বাকি ছিল ওইগুলো আর ধরা হয় না আর কি। আচ্ছা, এই অঙ্কটা করে আমরা একটু এটা শেষ করি। হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক তুমি এখনো সলভ করতে পারো। আমি রেকমেন্ড করব যত তাড়াতাড়ি সম্ভব এটা স্টার্ট করো, ঠিক আছে? টেস্টের পরে সময় পাইলে তো করবাই, এখন থেকেও শুরু করো, যে কোনো চ্যাপ্টার যেটা ইচ্ছা করতে পারো। টেস্টে খুব ভালো না করলে সামনে গিয়ে ল্যাক অফ কনফিডেন্স, হ্যাঁ এটা তো আছেই, বাট এর জন্য এক্সামগুলো একটু টেকনিক্যালি দিতে হবে আর কি, মানে খুব অল্প পরিশ্রম করেও যাতে মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট আসে, বুঝছো? যেমন ওই যে আমি অর্গানিক কেমিস্ট্রির সময় আমি আসলে বুঝতে পারছিলাম যে কোন কোন টপিক আসতে পারে, নিজে একটা এস্টিমেট করছিলাম যে এই ইম্পর্টেন্ট টপিকগুলো দেখলেই হবে, আর এইগুলো না দেখলেও চলবে। তো ওই অনুযায়ী তাড়াতাড়ি শেষ করে পরীক্ষা দিতে পারছিলাম। আর এইসব পরীক্ষায় তো অপশন থাকে, তোমার তো সব কয়টাই অ্যান্সার করতে হবে না, বুঝতে পারছো? আর তোমার একার খারাপ হবে না, সবারই খারাপ হবে আসলে। মানে ওই রকম যদি অবস্থা হয় বেশিরভাগেরই, তাহলে দেখবা যে অবস্থা খারাপ। সো ওটা নিয়ে অত টেনশন করতে হবে না আর কি। আচ্ছা, এই ম্যাথটা দেখি। এখানে বলছে string of length L is attached to two fixed points at a distance d on the same horizontal straight line. এটা হরাইজন্টাল স্ট্রেট লাইন আছে বা একটা আনুভূমিক সরলরেখা আছে যার এবং দুইটা পয়েন্ট আছে এখানে। এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে d। এখন একটা সুতা আছে যেটা লেংথ L, যেটা এই দুইটা পয়েন্টের মাঝখানে ঝুলানো, মানে এরকম এরকম একটা সুতা আছে। বলছে একটা স্মুথ ওয়েটলেস রিং, মানে একটা রিং আছে যেটা কোনো ওয়েট নাই, আর সেটা স্মুথ মানে কোনো ফ্রিকশন নাই বা কোনো ধরনের গিট্টু দেওয়া হয় না এটাকে এই সুতার সাথে, মানে ওই রিংটা এটার মধ্যে দিয়ে ইজিলি স্লাইড করতে পারে। এরকম একটা রিং দিয়ে একটা ওজন ঝুলানো হয়েছে যার ওয়েট হচ্ছে ডাব্লু, ঠিক আছে? সো সিচুয়েশনটা হচ্ছে কিছুটা এরকম যে, আচ্ছা এখানে বলছে স্মুথ ওয়েটলেস রিং, মানে ধরো এইরকম একটা সুতা, একটা রিং দিয়ে একটা বস্তু ঝুলাই দেওয়া হয়েছে, রিংটা নিজের কোনো ওয়েট নাই এবং রিংটা ইজিলি স্লাইড করতে পারে। স্মুথ মানে ও সুতার মধ্যে দিয়ে ইজিলি স্লাইড করতে পারে, ওকে সুতার সাথে গিট দেওয়া হয় নাই, সুতার মধ্যে দিয়ে ইজিলি ও মুভ করতে পারে বা স্লাইড করতে পারে। তাহলে কমন সেন্স দিয়ে বলো তো ওয়েটটা ঠিক কোন জায়গায় থাকবে? সুতাগুলো তো টান টান হবেই, আর ওয়েটটা ঠিক কোন জায়গায় স্টেবল হবে? রাইট, যেহেতু রিংটা
ইজিলি স্লাইড করতে পারে। আমি যদি ধরো রিংটাকে এখানে গিট দিয়ে রাখতাম তাহলে ওয়েটটা এই জায়গায় থাকতো, তখন আর কিছু করার থাকতো না। কিন্তু যেহেতু রিংটা স্লাইড করতে পারে, যেটা হবে এই সুতার মধ্য দিয়ে রিংটা স্লাইড করে ঠিক মাঝ বরাবর আসবে, মানে ঠিক এইখানে আসবে, এবং আমার সুতাটা দেখতে হবে তখন এরকম টান টান এরকম হবে। আর এই হচ্ছে আমাদের সেই রিং, আর এই হচ্ছে আমাদের ওয়েট। ঠিক আছে, এরকম একটা সিনারিও। এখন বলছে এল এর ভ্যালু ডি থেকে বড়, অবভিয়াসলি ডি তো এইটুক, আর এল হচ্ছে পুরো সুতাটার লেন্থ, তো সুতার এই পাশে আছে L/2, এই পাশে আছে L/2, আর এই ওয়েটটা হচ্ছে ডাব্লু। এখন আমাদেরকে প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট দ্য টেনশন ইন দ্য স্ট্রিং বা সুতার টান হচ্ছে টি ইজ ইকুয়াল টু WL ডিভাইডেড বাই 2√L² মাইনাস D², এটা প্রুফ করতে বলছে। আচ্ছা, সবাই একটু আবার জয়েন করো তো, আমাদের মিটিং এর টাইম শেষ, আমরা এই ম্যাথটা দেখেই একটু কেমিস্ট্রিতে যাব, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। হুম হুম। আচ্ছা, এটা বলতেছি, সবাই একটু জয়েন করো, আমি বলতেছি এটা। হুম হুম। আচ্ছা, এখানে আমি একটু বোঝাই বলি। আহ, এখানে যেহেতু বলছে রিংটা হচ্ছে স্মুথ, মানে রিংটা এই সুতার মধ্য দিয়ে ইজিলি স্লাইড করতে পারে, সো এই সুতাতে কিন্তু এই রিংটা কোনো ধরনের মানে গিট দেওয়া নাই বা গিট্টু দেওয়া নাই যে এর জন্য দুইটা সাইড আলাদা আলাদা বিহেভ করবে। সো এখানে কিন্তু দুই সাইডের টেনশন অবশ্যই সেম হবে। ঠিক আছে, যদি বলতো যে না রিংটা এক জায়গায় গিট দিছি, তখন দুই পাশ দুইটা আলাদা সুতা, আর তখন হচ্ছে আমি দুইটাকে আলাদা টেনশন হিসেবে ট্রিট করতাম। আচ্ছা, সবাই একটু জয়েন করুক, আমার আরেকটা কল আসছে, একটু ওয়েট। আচ্ছা, সো এখানে যেটা বলছিলাম যে রিংটা যদি সুতার মধ্য দিয়ে মানে করতে পারে, স্লাইড করতে পারে, তখন সুতাটা দুইটা অংশই একই রকম টান টান থাকবে। বাট যদি ধরো এরকম করতাম, আমি রিংটাকে ধরো এখানে গিট দিছি, মানে রিংটা মুভ করতে পারতেছে না, তখন কিন্তু দুইটা অংশে আলাদা আলাদা, মানে দুইটা অংশকে আমি আলাদা আলাদা ট্রিট করতাম। ঠিক আছে, সো একটু মাথায় রাখবো যে এখানে সুতা একটাই, সুতাটা ভাগ হয়ে যায় নাই, বাট আচ্ছা, এখানে T/2 কেন লিখছি, সরি, এটা একটু ভুল লিখছি, এই পাশেও সুতার টান টি, এই পাশেও সুতার টান টি, বুঝতে পারছি। এখানে T/2 হবে না, এটা হবে হচ্ছে জাস্ট টি। ক্লিয়ার? না, সুতার টানের ব্যাপারটা কিন্তু এরকম যে এইটা জাস্ট এক, মানে সুতাটা জাস্ট একটা মিডিয়াম টু অ্যাপ্লাই দ্য ফোর্স। সো এই ফোর্সটা আসলে কে অ্যাপ্লাই করতেছে, এই সিলিংটা এই সুতার মাধ্যমে এই অবজেক্টে। আবার এই সুতার টানটা কে অ্যাপ্লাই করতেছে, সিলিং এর এই পয়েন্টটা এই এই অবজেক্টটাকে এই দিকে। এখানে কিন্তু সুতাতে টান টুটি না, মানে ধরো সুতার টানের কনসেপ্টটাই এরকম যে ধরো এখানে একটা দড়ি আছে, অ্যান্ড এই দড়িতে ধরো দড়িটা মাটিতে রাখা, এখন একজন যদি এদিকে এফ ফোর্সে টান দেয়, আমাকে বলো তো এই সুতাতে তখন টেনশন কত? না না, আর একটু চিন্তা করে বলো। ধরো একটা সুতা টেবিলের উপর আছে, আমি সুতাটাকে ধরে এফ ফোর্সে টান দিলাম, তাহলে সুতাতে টান কত? জিরো। সুতাতে টান কিন্তু তখনই হয় যখন সুতাতে ইকুয়াল অ্যান্ড অপোজিট দুইটা ফোর্স থাকে। এখানেও তাই, এই যে এদিকে একটা টি, এদিকে একটা টি, মানে তুমি সুতাটাকে সোজা করে চিন্তা করো, এই পয়েন্টে এদিকে টিতে টান দিছে,
আর এই পয়েন্টের দিকে টিতে টান দিছে, সো পুরো এই সুতার তাহলে টেনশন কত? টি। বুঝতে পারছি? ক্লিয়ার এটা? না না না, আমি বলি, ধরো এই একটা সুতা আছে, খুবই হালকা একটা সুতা, একজন এদিকে এফ ফোর্সে টান দিল, এই পাশে কেউ নাই, তাহলে এই সুতার উপর রেজাল্টেন্ট ফোর্স কত? এটার উত্তর দাও তো। এফ। এই সুতাতে টেনশন কত তখন? জিরো, সুতাটা কিন্তু টান টান অবস্থায় নাই। আচ্ছা, এবার এই সুতাকে আরেকজন এদিক দিয়ে টান দিল, আরেকজন আলাদা মানুষ, সে এদিকে টান দিল এফ ফোর্সে, একজন এদিকে টান দিচ্ছে আরেকজন এদিকে টান দিচ্ছে, এখন সুতাটার রেজাল্টেন্ট ফোর্স কত বলো তো? জিরো। আর টেনশন কত? এফ। এইখানেও তাই। বুঝতে পারছি? টেনশন কিন্তু সুতা, মানে ওই টেনশন কিন্তু বুঝায় যে দুই পাশের দুইজন কত ফোর্সে টান দিয়ে ধরে রাখছে। আচ্ছা, এই কেসটার জন্য বলো তো, ধরো একটা সুতাতে একজন এইদিকে 40 নিউটনে টান দিছে, আরেকজন এইদিকে 10 নিউটনে টান দিছে, এখন আমাকে বলো তো সুতার, এই সুতাতে রেজাল্টেন্ট ফোর্স কত আর টেনশন কত? দেখি, এটা একটু সবাই চিন্তা করো তো। একটা সুতা একজন 40 নিউটনে টান দিল, আরেকজন 10 নিউটনে টান দিল, এখানে এই টান বলের মান কত, মানে সুতাতে টান কত বা টেনশন কত, আর সুতাতে রেজাল্টেন্ট বা লব্ধি বল কত? হুম, টেনশন হচ্ছে 10। 10। 10। টেনশন হবে 10। ঠিক আছে? কারণ মানে টানাটানি হয়েছে হচ্ছে 10 নিউটন, 10 নিউটন, মানে ওর 40 নিউটনের 10 নিউটন খরচ হয়েছে ওকে ইয়া করতে, ব্যালেন্স করতে, অ্যান্ড ওইটাই সুতার টান টান অবস্থা। আর বাকি 30 নিউটনে হচ্ছে ও এটাকে সামনে নিয়ে গেছে। বুঝতে পারছি? এটা তো সবাই জানার কথা, এটা তো সবাই জানে। আমরা তো এটা কলেজেই শিখছি, স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটারে আমাদেরকে ওমর আলী স্যার পড়াইছিল এটা। হুম হুম। টেনশন হচ্ছে কমটা, টেনশন হচ্ছে কম যেটা সেটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে দেখো, সো এটা আমাদের প্রুফ করতে হবে। সো কিভাবে প্রুফ করব? ফার্স্টে আমরা সেটআপটা দেখলাম যে ওয়েটটা ঠিক মাঝখানে থাকবে, আর যেহেতু সুতাতে কোনো নট বাঁধা হয় নাই, দ্যাটস ওয়াই পুরা সুতাতে টেনশন একটাই, এখানে আলাদা আলাদা টেনশন না, একটাই টেনশন। ওকে, এখন আহ, এখানে আমরা লামিস থিওরেম অ্যাপ্লাই করব। এই পয়েন্টে তাহলে তিনটা ফোর্স কাজ করছে, একটা হচ্ছে নিচের দিকে ডাব্লু, এদিকে টি, এদিকে টি। সো টি ডিভাইডেড বাই এই টিটা যদি নেই, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? সো আমরা ধরে নেই এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 প্লাস আলফা, এই ডাব্লু আর টি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 প্লাস আলফা, সো সাইন 90 প্লাস আলফা সমান, এই টিটা আবার আলাদাভাবে নেওয়ার দরকার নেই কারণ এই পাশও সেম। এবার জাস্ট এই ডাব্লুটা নেই, সো ডাব্লু ডিভাইডেড বাই সাইন, এই দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত বলো তো? এটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো? আরে না, 90 কেন, 180 মাইনাস 2 আলফা হবে, কারণ এই পাশেও একটা আলফা আছে। সো পুরোটা 180, 180, এই আলফা আর এই আলফা বাদ, সো 180 মাইনাস 2 আলফা। বুঝতে পারছি? সো এটা হবে সাইন 180 মাইনাস 2 আলফা। সো এখান থেকে আমরা লামিস থিওরেম অ্যাপ্লাই করার পর পাই টি ডিভাইডেড বাই সাইন 90 প্লাস আলফা হচ্ছে কজ আলফা, আর সাইন 180 মাইনাস 2 আলফা হচ্ছে সাইন 2 আলফা। অ্যান্ড দেন এই যে এটা, এটা হচ্ছে 90 প্লাস আলফা,
বাট ওইটা দরকার নাই, কারণ ওইটার এই পাশটা সেম একদম। সো আরেকবার লিখলে ওইটা জাস্ট একই জিনিস আসে, একই। ঠিক আছে, সো ওটা লেখা লাগবে না। টি ডিভাইডেড বাই কজ আলফা সমান হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই সাইন টু আলফা। সাইন টু আলফাকে লিখতে পারি হচ্ছে টু সাইন আলফা কজ আলফা। আর কজ আলফা কাটা, এখান থেকে আমাদের টি বের করার টার্গেট, টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই টু সাইন আলফা। এখন সাইন আলফাকে কিভাবে লেখা যায় সেটা একটু ভালোভাবে চিন্তা করি। দেখো ছবিটা আবার আঁকি। আমরা ধরছি এইটা হচ্ছে আলফা, এটা ছিল এল বাই টু, এটা ছিল এল বাই টু, আর এই পুরাটা হচ্ছে ডি, এই পুরোটা হচ্ছে ডি। তাহলে সাইন আলফা সমান কত? তো এইটা যদি আলফা হয়, আমরা অল্টারনেট অ্যাঙ্গেল হিসেবে এইটাকে আলফা বলতে পারি। আর যেহেতু এটা ঠিক মাঝখানে আছে, এই অংশটা হচ্ছে তাহলে ডি বাই টু। ঠিক আছে, আর এইটুক হচ্ছে এল বাই টু। তো এই অংশটা কত? পিথাগোরাস দিয়ে আমরা কি লিখতে পারি এটাকে? পিথাগোরাস দিয়ে আমরা লিখতে পারি এটা হচ্ছে এল বাই টু হোল স্কোয়ার মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার তার রুট, পিথাগোরাস। তো এখন সাইন আলফা সমান কত হবে? এই অ্যাঙ্গেলের সাইন কত? সাইন আলফা মানে হাইট বাই হাইপোটেনাস। তো হাইট হচ্ছে এটা, সো আমরা লিখতে পারি সাইন আলফা সমান হচ্ছে হাইট, হাইটটা হচ্ছে রুট ওভার এল বাই টু হোল স্কোয়ার মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই হাইপোটেনাস বা অতিভুজ হচ্ছে এল বাই টু। আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে এখানে পাওয়া যায় রুট ওভার ওয়ান মাইনাস ডি স্কোয়ার বাই এল স্কোয়ার। ঠিক আছে, রুট ওভার ওয়ান মাইনাস ডি স্কোয়ার বাই, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা আর এটা তো সমান সমান, তাই না? এই যে এই দুইজন সমান, আর এখানে হচ্ছে এটা ঠিক মাঝ মানে এরকম ঠিক মাঝ বরাবর চলে আসবে, মানে উপরের লাইনটারও ঠিক মাঝখানে চলে আসবে। এটা 90 ডিগ্রি, তো সো এই দুইটা কনগ্রুয়েন্ট, তো এই দুই পাশ সমান সমান। বুঝতে পারছি? সো এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে সাইন আলফা সমান হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ডি স্কোয়ার বাই এল স্কোয়ার, এইটাকে সিম্পলিফাই করে। সো এখন এখানে বসাই ডাব্লিউ ডিভাইডেড বাই টু রুট ওভার, এটাকে লেখা যায় এলস মানে ওয়ান মাইনাস ডি স্কোয়ার বাই এল স্কোয়ারকে এলসিএম করলে এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার রুট, আর নিচে হচ্ছে এল স্কোয়ার তার রুট। তো এল স্কোয়ারের রুট হচ্ছে এল। সো এখানে ওইটা বসাই দিলে ডাব্লিউ এল ডিভাইডেড বাই টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রুফ। সো এই যে যেটা প্রুফ করতে বলছিল সেটা পেয়ে গেলাম। বুঝছি, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, ওকে। আচ্ছা, আহ, তোমরা কি কেমিস্ট্রি দেখবা নাকি আমি বাকি টাইমটা এই স্ট্যাটিক্সের অঙ্কই দেখাই দিব? কারণ যেহেতু আধা ঘন্টা আছে, সো আই থিংক ওইটা শুরু করে খুব একটা বেশি কিছু দেখানো যাবে না। বাট এখানে আসলে আরো কয়েকটা অঙ্ক দেখাই দেওয়া যায় অন্য টাইপের, এটাই দেখাই। ঠিক আছে, কারণ এখানে আমরা এক্সাম্পল একদম শেষের দিকে আসছি, মানে এক্সাম্পলটা একবার করাই ফেললে আমাদের সব কয়টা টাইপ কভার হয়ে যায়। এরপরে এক্সারসাইজে কিছু এক্সট্রা অঙ্ক আছে, মানে একই টাইপের কিছু এক্সট্রা অঙ্ক আছে। তাহলে এইটাই দেখাই। ওই কেমিস্ট্রি এখন এই অল্প সময়ে শুরু করে আবার এই মোমেন্টামটা ধরা যাবে না। আচ্ছা একটু দাঁড়াও, একটু নতুন পেজ নিই।
আচ্ছা, আমরা এবার ইনক্লাইন্ড প্লেনের একটু অঙ্ক দেখি। এই অঙ্কটা সো আচ্ছা আচ্ছা, কেউ লিভ নিতে চাইলে লিভ নিতে পারো। আসলে অনলাইনে এতক্ষণ ফোকাস করা ডিফিকাল্ট, আমিও বুঝি, বাট আমি একটু আহ, বাকি যে সময়টা আছে অ্যাটলিস্ট আর 2টা বা 3টা অঙ্ক দেখাই, ঠিক আছে? কেউ লিভ নিতে চাইলে লিভ নিতে পারো, তুমি পরে রেকর্ডিং দেখতে পারো। আচ্ছা, সো এটা দেখো, আহ, এই ম্যাথটা দেখতেই পারতেছো কতবার বোর্ডে আসছে এন্ড সামনেও আসবে। এখানে বলছে টু ফোর্সেস পি অ্যান্ড কিউ acting parallel to the length and base of an inclined plane respectively would each of them singly support a weight W on the plane. আচ্ছা, এই কোশ্চেনটা প্রথমবার করতে গেলে যে কেউ আসলে ভুল করে, কারণ কোশ্চেনটা অতটা ক্লিয়ারলি বলা নাই। ওকে, সো আমি একটু এক্সপ্লেন করি এখানে কি বলছে। একটা ইনক্লাইন্ড প্লেনের কথা বলছে, এরকম একটা ইনক্লাইন্ড প্লেন, এরকম একটা ইনক্লাইন্ড প্লেন লেটস সে, এরকম একটা ইনক্লাইন্ড প্লেন। তো বলছে যে এই ইনক্লাইন্ড প্লেনের উপর একটা ওয়েট রাখলাম ডাব্লু। যাদের ইনক্লাইন্ড প্লেন বুঝতে একটু সমস্যা হয়, এই অঙ্কটা দেখে ফেললে আই হোপ এরপর সব ইনক্লাইন্ড প্লেনের ম্যাথ সহজ মনে হবে। তো বলছে ইনক্লাইন্ড প্লেনের উপর একটা অবজেক্ট আছে, দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে পি আর একটা কিউ। প্রথমটা হচ্ছে প্যারালাল টু দ্য লেংথ অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে প্যারালাল টু দ্য বেস অফ অ্যান ইনক্লাইন্ড প্লেন রেসপেক্টিভলি, মানে পি হচ্ছে প্যারালাল টু দ্য লেংথ আর কিউ হচ্ছে প্যারালাল টু দ্য বেস। অ্যান্ড এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, মানে এই পি এর কথা বলছে যে এটা প্যারালাল টু দ্য লেংথ, তো ইনক্লাইন্ড প্লেনের লেংথ হচ্ছে এই দিকটা আর বেস হচ্ছে এই দিকটা। তো বলছে প্রথম যে ফোর্স পি সেটা হচ্ছে লেংথ বরাবর কাজ করে, আর দ্বিতীয় যে ফোর্স সেটা হচ্ছে বেস বরাবর কাজ করে, মানে হরাইজন্টালি কাজ করে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে পরের লাইনটা, এখানে বলছে উড ইচ অফ দেম, মানে তারা প্রত্যেকে সিঙ্গলি সাপোর্ট, মানে তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে এই ওয়েটটাকে এখানে সাপোর্ট করতে পারে। মানে দুইটা ফোর্স একসাথে কাজ করতেছে না, তারা আলাদা আলাদাভাবেই এই ফোর্স এই অবজেক্টটাকে এখানে ধরে রাখতে পারে। প্রুফ করতে বলছে 1/p² - 1/q² ইজ ইকুয়াল টু 1/w²। এটা আমাদের সময় এইচএসসি তে আসছিল। সো ও ডাব্লুটা হচ্ছে এই অবজেক্টের ওয়েট, এই অবজেক্টটার ওয়েট। হ্যাঁ, এখন তাহলে এখানে দুইটা সিনারিও আছে, একটা হচ্ছে একটা ফোর্স হচ্ছে পি, সে হচ্ছে এই ইনক্লাইন্ড প্লেনের লেংথ বরাবর কাজ করে একে ধরে রাখতে পারে, মানে ধরো এই বরাবর ওই ফোর্সটা আমরা অ্যাপ্লাই করলে এই ওয়েটটা এখানে স্থির থাকে, ও স্লাইড করে না বা কোথাও যায় না। এইটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হচ্ছে, আরেকটা সিচুয়েশন হচ্ছে এরকম যে কিউ নামে আরেকটা ফোর্স আছে যেটা এই লেংথ বরাবর কাজ করে না, কিন্তু সেও এই অবজেক্টটাকে সাপোর্ট করতে পারে। কিভাবে? কিউ ফোর্সটা হচ্ছে এই বেস বরাবর কাজ করে, এই দিকে কাজ করে, এই ইনক্লাইন প্লেনের বেস বা ভূমি বরাবর কাজ করে, এটা হচ্ছে কিউ। এটা হচ্ছে সিনারিও 2, মানে এই ক্ষেত্রেও অবজেক্টটা স্থির থাকে, এই ক্ষেত্রেও অবজেক্টটা স্থির থাকে। এখন কথা হচ্ছে দুইটা ফোর্স কিভাবে এরকম স্থির রাখলো, এক্সপ্লেনেশনটা কি বলতো? দুইটা ফোর্স স্থির রাখতে হলে তো ইকুয়াল এন্ড অপোজিট হতে হওয়া উচিত, বাট এখানে পি আর ডাব্লু মিলেই কিভাবে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে ফেললো? না, ধরো আমি বললাম ফ্রিকশন নাই। হ্যাঁ, এখানে কিন্তু আমার স্টেটমেন্টটাতেই একটা ভুল ছিল। আমি বলছি যে পি আর ডাব্লু মিলে কিভাবে মানে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করছে, আসলে তো এখানে দুইটা ফোর্স না, এখানে আরেকটা ফোর্স আছে যেটা আমরা অফেন মিস করে ফেলি, সেটা হচ্ছে
এইখানে একটা কিন্তু এই সারফেসের নর্মাল ফোর্স বা রিয়াকশন ফোর্স আছে। এখানে কিন্তু আসলে দুইটা ফোর্স কাজ করতেছে না, এখানে তিনটা ফোর্স কাজ করতেছে। হ্যাঁ, এই যে সিঙ্গলি সাপোর্ট মানে আলাদা আলাদা ভাবে, বুঝতে পারছি? হ্যাঁ, সিঙ্গলি মানে হচ্ছে প্রত্যেকে এককভাবে বা আলাদা আলাদাভাবে এটাকে সাপোর্ট দিয়ে ধরে রাখতে পারে। তো এখানে আমরা যেটা মিস করে যাই যে এখানে কিন্তু আরেকটা ফোর্স আছে যার জন্যই আসলে ইকুইলিব্রিয়ামটা হয়েছে। এই তিনটা ফোর্স মিলে দেন ইকুইলিব্রিয়ামটা ক্রিয়েট করছে। ঠিক আছে, এর জন্য অবজেক্টটা এই ইনক্লাইন প্লেন ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে না, আবার উপরে উঠে যাচ্ছে না, বা এদিকে যাচ্ছে না, এদিকেও স্লাইড করে আসতেছে না, একদম স্থির আছে। আচ্ছা, এমন কি নেসেসারি যে দুই ক্ষেত্রে নর্মাল ফোর্সটা সেম? না, আলাদা হইতেই পারে। মানে নর্মাল ফোর্স কিন্তু সবসময় যে সেম হবে তা না, এটা কিন্তু ডিপেন্ড করে যে এই অবজেক্টটা সারফেসের উপর কত জোরে চাপ দিছে, ওইটার রিয়াকশন হিসেবে ও কতটা ফোর্স ব্যাক করছে। সো এখানে কিন্তু দুইটা যে সেম হবে কোনো গ্যারান্টি নেই। সো দুইটাকে আলাদা আলাদা ধরলাম, একটাকে এন বললাম আর একটাকে এন প্রাইম বললাম। ওকে, এখন শুধু প্রথম সিনারিওটার উপর ফোকাস করি। শুধু প্রথম সিনারিওটায় আমি দেখতে পাচ্ছি এই তিনটা ফোর্স ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করছে। সো এখানে লামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তার আগে আমি ধরে নেই আমার ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশন হচ্ছে আলফা। ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশন হচ্ছে আলফা। ও আচ্ছা, আলাদা ধরো ধরো এই একটা ইনক্লাইন প্লেন। তুমি একটু চিন্তা করো তো, তুমি যখন এই দিকে ফোর্স দিবা, তুমি কি নিজে এই সারফেসের উপর কোনো চাপ দিলার? না। সো ইন দ্যাট কেস ওর কিন্তু এই যে এইদিকে যে ওয়েট এমজি কাজ করে, একটা কম্পোনেন্ট কাজ করে এদিকে এমজি সাইন থিটা বা সাইন আলফা, আর একটা কম্পোনেন্ট কাজ করে কি এমজি কজ আলফা, রাইট? তাহলে সারফেস নর্মাল ফোর্স হিসেবে কতটুক দেয় বলো তো? এমজি কজ আলফা, রাইট। কিন্তু আমি যদি ফোর্সটা এইভাবে দিই, এরকম দিই, তখন আমার ফোর্সের একটা কম্পোনেন্ট কিন্তু সারফেসের উপর পড়ছে, আর এদিকে আগে থেকেই ছিল এমজি কজ আলফা। সো এদিকে কিন্তু তখন এমজি কজ আলফার সাথে আরো একটা এক্সট্রা ফোর্স আসবে, যেটা হচ্ছে আমার অ্যাপ্লাই করা কিউ এর এইদিকে যে কম্পোনেন্ট কিউ কিউ এটা হচ্ছে কিউ সাইন আলফা হবে। ঠিক আছে, মানে এখানে মেইন কথা হচ্ছে রিয়াকশনটা কিন্তু আলাদা হবে তখন। তুমি চিন্তা করো, তুমি একবার প্লেনের বরাবর ফোর্স দিলা, এই দিকে কোনো চাপ দাও নাই, সো এমজি কজ আলফা, বাট এবার দিছো কিন্তু এই বরাবর, তুমি কিন্তু এই প্লেনটাকে প্লেনের ভিতরে ঢুকে যাইতে চাইতেছো। সো ও কিন্তু তোমাকে তখন আরো জোরে ধাক্কা দিবে, রাইট? তুমি কিন্তু ওর ভিতরের দিকে প্রেস করতেছো। হুম, হ্যাঁ। আচ্ছা, আমি রিয়াকশন ফোর্সগুলা কিভাবে ডিটারমাইন করা যায় একটু ক্লিয়ারলি দেখাই, লামিস থিওরেম অ্যাপ্লাই না করে। দেখো, যেমন এই হচ্ছে ধরো আমার ইনক্লাইন প্লেন। সবাই একটু দেখো, এটা খুব কাজে আসবে তোমাদের। ইনক্লাইন প্লেনে ফোর্সগুলা কিভাবে ভাঙতে হয় দেখো। ও সরি, আমি আগে এটা একটু দেখাই, দেন আমি লামিস থিওরেম অ্যাপ্লাই করে রেজাল্ট আনি। সো ধরো এই একটা ইনক্লাইন প্লেন, একটা ইনক্লাইন প্লেন আছে। এখন প্রথম সিচুয়েশনটা খেয়াল করি। তিনটা ফোর্স আছে, একটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে ধরো ডাব্লু এদিকে, আর একটা হচ্ছে আমার অ্যাপ্লাই করা ফোর্স, আমার অ্যাপ্লাই করা ফোর্স এইদিকে, আরেকটা হচ্ছে সারফেসের রিয়াকশন ফোর্স এদিকে। আমি জানতে ইন্টারেস্টেড সারফেসের রিয়াকশন ফোর্সটা আসলে কতটুক, মানে কার সমান। তো সেটা বুঝতে পারবো যদি আমি সবাইকে কম্পোনেন্টে ভেঙে ফেলি, একটা কমন ডিরেকশনে সবাইকে যদি ভেঙে ফেলি, তখন আমি বুঝবো যে কে কার সমান, কে কে কাটাকাটি গেছে। সবাই একটু খেয়াল করি, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, তাহলে ডাব্লু কে
মানে আমি ধরো এই ডিরেকশনটাকে এক্স অ্যাক্সিস বললাম, এটাকে ওয়াই অ্যাক্সিস বললাম, তো আমার নর্মাল ফোর্স বা রিয়াকশন ফোর্স অলরেডি ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, সো এটা এটা নিয়ে কিছু করতে হবে না। আমার এই পি ফোর্সটা অলরেডি এক্স অ্যাক্সিসের দিকে আছে, সো এটা নিয়েও কিছু করতে হবে না। ভেজাল হচ্ছে এই ডাব্লু, সে কিন্তু এক্স আর ওয়াই এর মাঝামাঝি একটা ডিরেকশনে আছে। তো আমি যেটা করব, ওকে দুইটা কম্পোনেন্টে ভেঙে ফেলবো। একটা হচ্ছে এই ডিরেকশনে ঠিক ওয়াই বরাবর, মানে ওয়াই অ্যাক্সিসের দিকে বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, আরেকটা হচ্ছে এই বরাবর, এই ইনক্লাইন প্লেনের লেংথ বরাবর। মানে এই দুইজনের রেজাল্টেন্ট হচ্ছে এখানে এই যে দুইজনকে দেখতেছো, এই যে দুইজনকে দেখতেছো, এই দুইজনের রেজাল্টেন্ট হচ্ছে ডাব্লু। মানে কম্পোনেন্ট মানে কি, ওদের রেজাল্টেন্ট হচ্ছে ডাব্লু। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এইটাও থিটা। এইটা কিভাবে থিটা, এখন এটা হোপফুলি কেউ জিজ্ঞেস করবে না, কারণ এটা সবাই জানার কথা। তারপর আমি একটু বলে দিই, এটা থিটা, এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস থিটা, এটা তাহলে থিটা। ঠিক আছে? সো এইটা ডাব্লু হলে এই দিকের কম্পোনেন্ট হচ্ছে ডাব্লু কস থিটা, আর এই দিকের কম্পোনেন্ট হচ্ছে ডাব্লু সাইন থিটা। যেহেতু ডাব্লুকে কম্পোনেন্টে ভেঙে ফেলছি, আমি এখন সেফলি ডাব্লুকে এখান থেকে মুছে দিতে পারি। রাইট? সেফলি ডাব্লুকে এখান থেকে মুছে দিতে পারি। এখন দেখো, পুরা জিনিসটা ইকুইলিব্রিয়াম আছে, তার মানে এন কাকে ব্যালেন্স করছে বলো তো? এন কার সমান? ডাব্লু কস থিটার সমান, এর জন্য এটা ব্যালেন্সড বা ইকুইলিব্রিয়াম। আর পি কার সমান? ডাব্লু সাইন থিটার সমান, রাইট? আচ্ছা, সো প্রথম সিনারিওতে আমরা বুঝতে পারলাম এন এর ভ্যালু হচ্ছে ডাব্লু কস থিটার সমান। আচ্ছা, এবার আসি পরের সিনারিওতে। পরের সিনারিওতেও এইটুক কিন্তু সেম, জাস্ট পরের সিনারিওতে আমার অ্যাপ্লাই করা ফোর্সটা এদিকে, আমার অ্যাপ্লাই করা ফোর্সটা এবার এই দিকে। দেখছো, আমার অ্যাপ্লাই করা ফোর্সটা হচ্ছে এবার এই দিকে, ধরো কিউ। এখন আমি ডাব্লুকে ভেঙে নিছি, আমি নর্মাল ফোর্স ওয়াই অ্যাক্সিসের দিকেই আছে, এর জন্য কিছু করি নাই। বাট এবার তো আমার অ্যাপ্লাই করা ফোর্সটাও দেখো এক্স অ্যাক্সিসের দিকেও না, ওয়াই অ্যাক্সিসের দিকেও না, তাহলে তাকে কি করা উচিত? ভেঙে নেওয়া উচিত। কিভাবে ভাঙবো? একটা কম্পোনেন্ট নিব এইদিকে এক্স অ্যাক্সিসের দিকে, আর একটা কম্পোনেন্ট নিব এই দিকে, মানে এই যে এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে, সরি ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে। এই দুইজনের রেজাল্টেন্ট হচ্ছে কিউ। তাহলে এখন আমাকে বলো কোনটা কত? এই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও তাহলে থিটা, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে থিটা। তাহলে এইটা যদি, হ্যাঁ ওইটা সরাবো, বাট বলো এইটার কত হবে? এক্স অ্যাক্সিসের দিকে কত হবে? কজ নাকি সাইন? এটা থিটা, সো এটা হচ্ছে কিউ কস থিটা, এটা হচ্ছে কিউ সাইন থিটা। রাইট? সো এখন কিউ কে সরাই দেওয়া যাবে। রাইট? এখন দেখো তো, ডাব্লু সাইন, এই পুরো জিনিসটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ডাব্লু সাইন থিটা কাকে ব্যালেন্স করছে? কার সমান? কিউ কস থিটার সমান। আর এই এন, এইটা কাকে ব্যালেন্স করছে? হ্যাঁ, দুইজনকে। এর জন্যই কিন্তু নর্মাল ফোর্সটা এবার আলাদা। আগেরবার শুধু ডাব্লু কস থিটা ছিল, এবার একটা এক্সট্রা অংশ চলে আসছে। এর জন্যই আমরা অ্যাজিউম করে নিছি, যেহেতু সিচুয়েশন ডিফারেন্ট, এইটা এন প্রাইম। বুঝতে পারছি? সো এইভাবে হচ্ছে প্রপারলি অ্যানালাইসিস করতে হবে। সো আই হোপ সবাই এটা বুঝতে পারছি। আমরা এখন লামিস থিওরেম অ্যাপ্লাই করার জন্য রেডি। সো এটা করব, আমাদের প্রত্যেকটা ফোর্সের মধ্যের অ্যাঙ্গেলটা জানতে হবে, তাহলেই আমি লামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। সো এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা ধরে নিছি, তাহলে এই অ্যাঙ্গেলটাও আলফা। একটু আলাদা কালারে করি। এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটাও আলফা, এটাও আলফা। এখন প্রথম ক্ষেত্রে লামিস থিওরেম অ্যাপ্লাই করি। সো ডাব্লু, ধরো প্রথমে ডাব্লু কে নিলাম, ডাব্লু ডিভাইডেড বাই সাইন কত হবে বলো তো? ডাব্লু ডিভাইডেড বাই সাইন কত হবে? এন আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। যেহেতু এন হচ্ছে সারফেসের উপর পারপেন্ডিকুলার আর পি হচ্ছে সারফেস বরাবর, এটা হচ্ছে 90 ডিগ্রি। রাইট?
ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই সাইন কত হবে, ডাব্লিউ আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 প্লাস আলফা আর পি, এই অ্যাঙ্গেলটা কত, 180 মাইনাস আলফা, তাই না? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস আলফা, সাইন 180 মাইনাস আলফা। কিভাবে 180 মাইনাস আলফা যারা বুঝি নাই আবার একটু বলি, এইটুক হচ্ছে 90, ঠিক আছে, এইটা আলফা, তাহলে এইটা 90 মাইনাস আলফা, তাহলে এই পুরোটা হচ্ছে 90 প্লাস 90 মাইনাস আলফা, দ্যাট ইজ 180 মাইনাস আলফা, ঠিক আছে। ওকে, সো লামিস থিওরেম লিখলাম, এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লু ডিভাইড বাই সাইন 90 তো 1 ইজ ইকুয়াল টু এন বাই সাইন 90 প্লাস আলফা হচ্ছে কজ আলফা, আর পি ডিভাইড বাই সাইন 180 মাইনাস আলফা হচ্ছে সাইন আলফা। এখন কথা হচ্ছে আমার প্রুফে কি কোথাও এন বা এন প্রাইম নিয়ে কিছু বলা আছে? ওটা তো আমার ধরে নেওয়া জিনিস, তাহলে এইটা দরকারই নেই, এখান থেকে জাস্ট এই রেজাল্টটা দরকার, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি বাই সাইন আলফা, এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, আর 2 নাম্বার কেসটায় আসি। 2 নাম্বার কেসটাতে অ্যাগেইন লামিস থিওরেম, লামিস থিওরেম অ্যাপ্লাই করার সুবিধা যেটা হয়তো বুঝতে পারছো যে লামিস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে ওই কম্পোনেন্টে আর ভাঙা লাগে না, ডিরেক্ট অঙ্ক করা যায়, এর জন্য কিন্তু লামিস থিওরেম বস, মানে ফিজিক্সে আমরা এগুলো কম্পোনেন্ট ভেঙে করতাম, এখন সেটা আর করতে হচ্ছে না। তো এখন এই 2 নাম্বার সিচুয়েশনে লামিস থিওরেম অ্যাপ্লাই করি। অ্যাগেন এইটা তো আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটাও আলফা, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে আলফা, আর এই অ্যাঙ্গেল এখন আমরা যদি এখানে এন ডাব্লু নেই, ধরো ডাব্লু নিলাম, ডাব্লু ডিভাইডেড বাই এন আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল কত, এইটুক হচ্ছে 90, এইটুক হচ্ছে আলফা, সো সাইন 90 প্লাস আলফা ইজ ইকুয়াল টু, আমি যদি এন প্রাইম নেই তাহলে এন প্রাইম ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এখন 90 ডিগ্রি, ডাব্লু আর কিউ এর মধ্যে, সো সাইন 90, আর আমি যদি কিউ নেই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস আলফা, আগের মতোই, সো সাইন 180 মাইনাস আলফা। এখান থেকে লেখা যায় ডাব্লু ডিভাইডেড বাই কজ আলফা, ডাব্লু বাই কজ আলফা ইজ ইকুয়াল টু এন প্রাইম ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা। আচ্ছা, এইখান থেকে লেখা যায় ডাব্লু ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন এখান থেকে লেখা যায় ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ কট আলফা, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন প্রুফের স্টেটমেন্টটার দিকে তাকাই, বলছে প্রুফ করতে 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ডাব্লিউ স্কোয়ার। সো লেফট হ্যান্ড সাইড থেকে আসি, লেফট হ্যান্ড সাইডে বলা 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ডাব্লিউ স্কোয়ার। সো 1 নাম্বার ইকুয়েশন থেকে লেখা যায় 1 বাই পি সমান হচ্ছে 1 বাই ডাব্লু সাইন আলফা। এখন সাইন আলফাকে উপরে নিয়ে গেলে এটা হয়ে যায় কোসেক আলফা, কোসেক আলফা বাই ডাব্লু। সো 1 বাই পি স্কোয়ার হবে কোসেক স্কোয়ার আলফা ডিভাইডেড বাই ডাব্লু স্কোয়ার মাইনাস 2 নাম্বার ইকুয়েশন থেকে লেখা যায় 1 বাই কিউ ইকুয়ালস কট আলফা বাই ডাব্লু। সো 1 বাই কিউ স্কোয়ার হবে কট স্কোয়ার আলফা বাই ডাব্লু স্কোয়ার। এখন যদি 1 বাই ডাব্লু স্কোয়ার কমন নাও তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। এখন কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা আমরা জানি এটা হচ্ছে 1, সো এখান থেকে আসে 1 বাই ডাব্লু স্কোয়ার, আর এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সো প্রুফড। সবাই কি ম্যাথটা বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এখানে যেটা করছি যে এই যে এইটুককে বুঝতে পারছো, 1 বাই পি স্কোয়ার সমান এটা লিখছি যে, আর 1 বাই কিউ স্কোয়ার হচ্ছে এই যে কট আলফা বাই ডাব্লু, এখান থেকে
সো 1/q² হচ্ছে cot স্কয়ার আলফা বাই ডাব্লিউ স্কয়ার, 1/w² কমন নিলাম, এখান থেকে আসে cosec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা, and cosec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা হচ্ছে 1, সো জাস্ট 1/w², and এইটাই আমাদেরকে প্রুফ করতে বলছে। ক্লিয়ার সবার? ওকে, সো আমাদের বইয়ে যে এক্সাম্পল গুলো ছিল সেগুলো শেষ। সো 8B এর আমাদের এক্সারসাইজের অঙ্কগুলো বাকি আছে। এক্সারসাইজে এই টাইপেরই আরো কিছু অঙ্ক আছে। এক্সারসাইজে অ্যারাউন্ড আরো তোমার প্রায় 10 থেকে 12টার মতো অঙ্ক আছে এক্সট্রা, সো সেগুলো আমরা করব, ঠিক আছে? সো আজকে তাহলে এই পর্যন্তই রাখি। পুরাটাই রেকর্ডেড আছে, আমি এই রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব, কেউ কোথাও মিস করে থাকলে এটা দেখে একটু বাসায় পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই, তুমি ইউজ করতে পারবা। হুম। আচ্ছা না, এইটা হচ্ছে ডিপেন্ড করে তোমার অবজেক্টটার মুভ করার টেন্ডেন্সি কোন দিকে। ধরো এরকম যদি হয় যে অবজেক্টটা এই দিকে মুভ করার টেন্ডেন্সিতে আছে, এই দিকে মুভ করার টেন্ডেন্সি অনেকভাবে হতে পারে, যে ধরো ও আগে থেকেই এদিকে মুভ করতেছে, অথবা তুমি যদি ফ্রিকশন ছাড়া চিন্তা করো অবজেক্টটা হয়তো এদিকে আসার কথা। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো এই অবজেক্টটার এই দিকে কাজ করতেছে 10 নিউটন, এই দিকে কাজ করতেছে 6 নিউটন। ধরো কোনো ফ্রিকশন নাই, কেউ একজন মানে এইদিকে ওকে আর্থ টানতেছে 10 নিউটনে গ্র্যাভিটির কারণে, আর এইদিকে আরেকজন ঠেলা দিছে 6 নিউটনে, কোনো ফ্রিকশন নাই। এখন বলো তো ফ্রিকশন ছাড়া এই অবজেক্টটা কোন দিকে যেতে চায়? নিচের দিকে। এখন যদি এই সারফেসে ফ্রিকশন থাকে তাহলে সেটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে, রাইট। মানে ওর টেন্ডেন্সি যেদিকে তার ঠিক অপোজিট দিকে কাজ করবে। ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস অ্যাগেইনস্ট দ্য মোশন, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই, ধরো এই ইনক্লাইন প্লেনেই এবার ধরো এইদিকে 10 নিউটন আর এইদিকে এবার ধরো 12 নিউটন কাজ করতেছে, কোনো ফ্রিকশন নাই, নর্মালি অবজেক্টটা উপরে যাওয়ার কথা। এখন যদি এই সারফেসে ফ্রিকশন থাকে তাহলে সেই ফ্রিকশনটা অবশ্যই কোন ডিরেকশনে কাজ করবে এই ক্ষেত্রে? এই দিকে, কারণ ওর যাওয়ার টেন্ডেন্সি উপরের দিকে, ফ্রিকশন ওকে উল্টা দিকে বাধা দিবে। সো ও যেদিকে যেতে চাবে তার ঠিক উল্টা দিকে ফ্রিকশন কাজ করবে সব সময়। বুঝতে পারছি? সো একটা অবজেক্টকে তুমি যদি ইনক্লাইন প্লেন বেয়ে উপরের দিকে উঠাও ঠেলে ঠেলে, তাহলে ফ্রিকশন নিচের দিকে কাজ করবে। আর একটা অবজেক্ট যদি ইনক্লাইন প্লেন বেয়ে নিচের দিকে পড়তে থাকে, স্লাইড করতে থাকে, তখন ফ্রিকশন উপরের দিকে কাজ করবে। ইদার ওয়ে ওকে স্লো করার চেষ্টা করবে আর কি ফ্রিকশন, বা ওকে মুভ করতে দিতে চাবে না। ক্লিয়ার? ওকে ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের মিটিং এর টাইমও প্রায় শেষ। ওকে, আল্লাহ হাফেজ।